সকাল ৬টা বাজে। কারো কলে আকাশের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, বলো। স্যার, আপনার জিম করার সময় হয়ে গিয়েছে। তাছাড়া আপনাকে অফিসে আজকে তাড়াতাড়ি যেতে হবে। ১ ঘন্টা অপেক্ষা করো, আমি তৈরি হয়ে নিচে নামছি। ১ ঘন্টা পর আকাশ নিচে নামে। ওখানে অনেক বড় একটা ডাইনিং টেবিলে আকাশ বসে পড়ে। ওখানে বসতেই শেফ খাবার সার্ভ করে দেয়। আকাশ খাবার খেয়ে বেরিয়ে পড়ে। আকাশের সম্পর্কে তো আপনাদের বলতেই ভুলে গেছি। চিন্তা করবেন না, কিছুক্ষণ পর জানতে পারবেন। আকাশের গাড়ি একে গ্রুপ অফ কোম্পানির অফিসে এসে থামে। এই কোম্পানি লন্ডনের মধ্যে সবচেয়ে বড় কোম্পানির মধ্যে অন্যতম। আর আকাশ হচ্ছে আমাদের গল্পের হিরো এবং এই একে গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। সিকিউরিটি গাড়ি দরজা খুলে দিলে আকাশ বের হয়। আকাশের সামনে 4 জন সিকিউরিটি আর পেছনে 4 জন, আর মাঝখানে আকাশ, দুই পাশে 2 জন। কয়েক মিনিটের মধ্যে আকাশ ওর কেবিনে চলে আসে। একটু পর যাদের সাথে মিটিং করার কথা ছিল ওদেরকে নিয়ে এখানে এসো। আজকের মিটিং শেষ করে আমি বাংলাদেশে যাব। ওখানে আমি কয়েক মাস থাকব। বাকি কি কি করতে হবে তা ফোনে বলবো। এখন আমার হাতে সময় নেই, তাই তাড়াতাড়ি মিটিংয়ের ব্যবস্থা করেন। স্যার, 5 মিনিট সময় দিন, আমি ব্যবস্থা করতেছি। 5 মিনিট পর মিটিং রুমে সবাই চলে আসে। কিছুক্ষণ পর আকাশ ওখানে উপস্থিত হয়। আপনাদের এখানে যে কারণে ডেকেছি, আমি 1 মাসের জন্য কোথাও যাচ্ছি। তাই এই 1 মাস অফিসের যাবতীয় কাজ কলের মাধ্যমেই করা হবে। তাই আপনাদের মধ্যে যাদের কাজ বাকি আছে তারা আমার আসার অপেক্ষা করবেন, আর না হয় আমি যে ঠিকানা দিব ওখানে চলে আসবেন। সকলে আকাশের কথায় হ্যাঁ বলে, কেননা এই ছাড়া অন্য কোনো উপায় নেই ওদের হাতে। আকাশ বাংলাদেশে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ওর ছোটবেলার ভালোবাসার মানুষটাকে খুঁজে বের করা। তার জন্য আকাশ বাংলাদেশে যাচ্ছে। পরের দিন আকাশও সব কিছু রেখে এয়ারপোর্টে চলে আসে, তাও সাধারণ মানুষের বেশে। এয়ারপোর্টের ভেতর ঢুকে সবার সাথে প্লেনে গিয়ে বসে। ওখান থেকে বাংলাদেশে। এখানে আকাশ 10টা বছর কাটিয়েছিল, কিন্তু এরপর 15 বছর পর আকাশ আবারও বাংলাদেশে আসছে। এখানে আকাশকে কেউ চিনে না, তবে আকাশ এখানকার অনেক মানুষকেই চিনে। তবে আবার বলতে গেলে অনেকের চেহারাটাও আকাশ ভুলে গেছে। তার সাথে এখনকার রাস্তাগুলো। এখানে আকাশের ছোটবেলার এক বন্ধু থাকতো, নাম শাকিল। তাই আকাশ প্রথমে শাকিলের কাছে শাকিলদের বাড়িতেই যায়, কেননা শাকিলরা মোটামুটি বড়লোক ছিল। তাই তখনকার পরিস্থিতি অনুযায়ী ওরা এখানেই থাকার কথা। তাই আকাশ ওখানেই যায়। গেট দিয়ে ঢুকতে যাবে তখন দারোয়ান আটকায়। এই যে কে হে আপনি? এভাবে বাড়ির ভেতর উকি ঝুঁকি মারছেন কেন? আসলে আমি এই বাড়িতে এসেছি। এসেছেন তো ভালো কথা, কিন্তু এখানে আপনার পরিচিত কে আছে? এই বাড়ির মালিকের ছেলের কাছে, নাম শাকিল। আমি ওর ছোটবেলার বন্ধু। বন্ধু? তা তো ভালো কথা, কিন্তু ছোট স্যার তো বাসায় নাই। বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছেন, আসতে 1 সপ্তাহ দেরি হবে। কিন্তু এখন ছোট স্যার ছাড়া কি এই বাড়ির অন্য কাউকে আপনার চেনে? চিনে তো, শাকিলের আব্বু আম্মু, ওনারা দুজনেই চিনে। যাক, তাহলে তো ভালোই হয়। আমি ওনাদের কল দিচ্ছি, আপনি ওনাদের সাথে কথা বলেন। যদি ওনারা আপনাকে ভেতরে আসতে দেয় তাহলে তো ভালো, আর যদি না চেনে তাহলে আমি তো ঢুকতে দিতে পারবো না। বুঝতেই তো পারছেন, আমি অপরিচিত কাউকে ভেতরে ঢুকতে দিতে পারি না আর কি। কি যে বলেন না, আপনি তো আপনার ডিউটি করছেন। ঠিক আছে, ওনাদের কল দিন, আমি কথা বলে নিচ্ছি। দারোয়ান কল দিয়ে কিছু কথা বলে আকাশের হাতে ফোন দেয়। আকাশ কথা বলতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর ওনারা আকাশকে চিনতে পারে। এর কিছুক্ষণ পরই দারোয়ান আকাশকে ভেতরে ঢুকতে দেয়। আকাশ ভেতরে গেলে শাকিলের বাবা মা দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ ওনাদের সাথে কথা বলে। ওনারা একটা রুম দেখিয়ে দিলে আকাশ ওখানে ফ্রেশ হতে চলে যায়। পরের দিন সকালে আকাশ নাস্তা করে বেরিয়ে পড়ে। ওখান থেকে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই কেউ একজন গাড়ির সাইড করতে গেলে আকাশের পায়ের সাথে ধাক্কা লাগে। ও মা গো, মনে হচ্ছে পাটা ভেঙেই গেছে। এদিকে আকাশের কথা কেউ একজন গাড়ি থেকে নামে। গায়ে শার্ট, তার সাথে প্যান্ট। প্রথমে ভেবেছিল কোনো ছেলে হবে, কেননা মাথায় ক্যাপ ছিল। তার উপর আকাশ শুধুমাত্র পেছনের দিকটাই দেখতে পেয়েছে। এই যে ভাই, একটু দেখে তো গাড়ি সাইড করবেন। আকাশের কথা ওই শার্ট পরা লোকটা পেছনে তাকায়। তখন আকাশ দেখতে পায় এটা কোনো ছেলে না, বরং মেয়ে।
তাই আকাশ এক পলকে মেয়েটার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়েটা, তার উপর সব দিক দিয়ে পারফেক্ট। ওই, আমাকে কি তোর ছেলে মনে হচ্ছে? কি করব বলেন, এমনভাবে ছেলেদের পোশাক পরেছেন, পিছন থেকে দেখে তো ছেলেই মনে হচ্ছে। কি, তোর সাহস তো কম না? আমার পোশাক নিয়ে কথা বলছিস? তোকে তো একটা শিক্ষা দিতেই হয়। ইরা তখন কাকে যেন কল করে। কল দেওয়ার কিছুক্ষণ পরে কয়েকটা ছেলে আসে হাতে লাঠি নিয়ে। আমি যাচ্ছি, তোর হাত পা ভেঙে দিয়ে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে আসবো। কথাটা বলে ইরা চলে যায়। এইদিকে ওরা লাঠি নিয়ে আকাশকে পেটাতে আসে। ওখানে লোক থাকায় আকাশ দৌড়ে ওখান থেকে কিছুটা দূরে চলে আসে, কেননা ওখানে মারামারি করলে সমস্যা হবে। তাই ওদের এখানেই নিয়ে আসে। যাক, অনেকক্ষণ পর তোদের মারার জন্য একটা ঠিকঠাক জায়গা খুঁজে পেলাম। আকাশের কথায় ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। এরপর শুরু হলো মারামারি। ওরা আকাশকে মারতে আসে, কিন্তু ওরা আকাশের সাথে পেরে ওঠে না। ওদের সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয় আকাশ। ওদের সাথে আকাশও কিছু মার খেয়েছে, কিন্তু ওদেরকেও অনেক মেরেছে। ওদের মেরে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে চলে আসে। পরের দিন শাকিরের আব্বুর কাছ থেকে ঠিকানা নিয়ে ভার্সিটিতে আসে। প্রথমে গেট দিয়ে ঢোকার সময় অনেকে তাকিয়ে আছে আকাশের দিকে, কেননা আকাশ অনেকটা কম দামি পোশাক পরে এসেছে। তার চেয়ে বেশি অবাক হয় ইরা। এর সাথে আকাশও অবাক হয় ইরাকে দেখে। এই, তুই বেঁচে কি করে ফিরলি? তোকে তো হসপিটালে থাকার কথা, তাহলে তুই এখানে কি করছিস? আমি তো কিছু হয়নি, শুধু একটু ব্যথা পেয়েছি, এর জন্য হসপিটালে থাকতে হয় না। ওই দিন তো বেঁচে গেলি, কিন্তু আজকে কি করে বাঁচবি? তাছাড়া তোর যে পোশাক, এই পোশাকে তোকে ঢুকতে দিয়েছে কে? কেন, আজকাল ভার্সিটিতে আসতে পোশাকের প্রয়োজন হয় নাকি? হয়তো, তারপরেও তোর মতো খ্যাতমার্কা ছেলের জন্য এই ভার্সিটি না, বুঝলি? তোকে তো ভালোই স্বাস্থ্যবান মনে হচ্ছে, কিন্তু এমন খ্যাত হয়ে চলিস কেন? এদিকে আকাশ কথা বলতে যাবে, তখন কল আসে আকাশে। সেজন্য কথা বলার জন্য একটু সাইডে চলে যায়, যা দেখে ইরা অবাক হয়ে যায়। ওই খ্যাত ছেলেটার এত বড় সাহস কি করে হয় আমার সামনে কল ধরে, তাও আমার থেকে দূরে গিয়ে? এদিকে আকাশ কথা বলা শেষ করে ফোন পকেটে ঢুকিয়ে নেয়। আবারও ইরার কাছে এসে বলে, দেখুন, আমি ঝগড়া করতে চাই না, তাই আপনার ভালো হবে আমার কাছ থেকে সরে দাঁড়ান। আমি এখানে কিছুক্ষণ থেকে তারপর চলে যাব, তাই আমার সাথে লাগতে আসবেন না। এদিকে আকাশের কথা শুনে ইরা আশ্চর্য হয়, কেননা এইভাবে ওর সাথে কেউ কখনো কথা বলেনি। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলছিস, কিন্তু ভুলেও যদি এই ভার্সিটিতে কখনো আসছিস, তাহলে মনে রাখবি তোকে মেরে। ওই দিন ও তাই বলেছিলেন, কিন্তু কিছুই তো হলো না। আচ্ছা চলি, পরে আবার দেখা হবে। আকাশ ওখান থেকে আসার সময় রাস্তায় কিছু বাচ্চা ছেলেদের পায়। ওদের শরীরে ময়লা পোশাক ছিল, তাই আকাশ ওদের জন্য ভালো কিছু পোশাক নিয়ে এসে ওদের হাতে নিয়ে দেয়। এই নাও, এইগুলো তোমাদের সাথে এখানে 2000 টাকা করে আছে, এইগুলো তোমাদের বাবা মায়ের কাছে দিও। ওরা পোশাকগুলো পেয়ে অনেক খুশি হয়, তার সাথে টাকাও। ওরা ওদের বাবা মায়ের কাছে চলে যায়। ওইদিকে আকাশ বাসায় এসে আকাশ রেস্ট নেয়। বিকেলবেলা আকাশ আবারও নিজের জন্য কিছু শার্ট প্যান্ট নেওয়ার জন্য শপিং করতে যায়। ওখানেও ইরার সাথে দেখা। ওই খ্যাত ছেলে, তুই এখানেও এসেছিস? না, আসলে আমার স্যারের জন্য শার্ট প্যান্ট নিতে এসেছি। আমি তো ভুলেই গেছি, তোর মতো খ্যাত ছেলে এত দামি দামি পোশাক পরবে কি করে? এদিকে আকাশ মনে মনে ইরাকে অনেক ঘৃণা করতে থাকে, কেননা ইরা ছোট লোকদের দেখতেই পারে না। এর কারণও আপনারা জানতে পারবেন। শুধু একটু সময়ের অপেক্ষা করেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ওখান থেকে সব কিছু কেনা শেষ হয়ে গেলে বাড়িতে চলে আসে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে রবি ওর দিকে তাকিয়ে সোফায় বসে আছে। তাই আকাশ স্বপ্ন দেখছে না তো, তা চেক করার জন্য হাতে চিমটি কাটে। চিমটি কেটে ও মা গো, কি ব্যথা! কিরে, ব্যথা পেয়েছিস তুই? আসতে দিয়েছি। আকাশের সাথে রবিও হাসতে থাকে। তুই বাংলাদেশে এসেছিস, অথচ আমাকে কিছুই জানালি না। আন্টি বলল তুই ঘুরতে গিয়েছিস, তাই তোকে জানাতে মানা করলাম। তবুও তুই বললে আমি চলে আসতাম। থাক, কোনো কথাই বলার দরকার নেই। আমি ফ্রেশ হই, নিচে নামি, তারপর দুজনে ঘুরতে যাব।
ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবি। এইদিকে রবি চলে যায়, অন্যদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। ওখানে নিচে নামলে আম্মু, খাবার দাও আমাদের। আগে তো হাতটা ধোয়া শেষ কর। আন্টি হয়ে গিয়েছে? ওরা খেয়ে বেরিয়ে পড়ে। রবি গাড়ি চালাচ্ছে আর আকাশ বসে আছে পাশের সিটে। ওরা দুজনেই কথা বলতে বলতে যায়। তখনই রবি আকাশকে পুরো ঢাকা শহরটা দেখাতে থাকে। এভাবেই দুপুর হয়ে যায়। ওরা খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢোকে। এই রেস্টুরেন্টে মালিক থাকে আমেরিকায়। এটা বিদেশি কোম্পানি, তাই ওরা এখানে আসে। ওখানে গিয়ে হলো আরেকটা জ্বালা, কেননা ওখানে ইরা বসে আছে। ইরার সাথে রবির পরিচয় আছে, কিন্তু আকাশের সাথে তেমন পরিচয় তা পাঠক পাঠিকা আপনারা তো জানেন। আকাশকে দেখে ইরা দাঁড়িয়ে যায়। সিকিউরিটি, 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 এদের মতো ছোট লোকগুলো এই রেস্টুরেন্টে ঢোকে কিভাবে? কোথায় থাকেন আপনারা? রবি ওয়াশরুম থেকে বের হয়ে এইগুলো দেখে, কিন্তু পেছনের দিকে থাকাতে ইরার মুখটা দেখতে পায়নি। আমার বন্ধুকে ছোট রবির লোক কথায় বলে? ইরা কারা তো বড় পিছনে সাহস ফিরে হয়েছে? তাকায়। রবি, তুই এখানে কবে আসলি তুই? আর এই ছোট লোক কিভাবে তোর বন্ধু হতে পারে? জাস্ট শাট আপ, ভদ্রভাবে কথা বলো। কি বলছেন? আমি এই রেস্টুরেন্টে বিগত 3 বছর ধরে খেয়ে আসছি, অথচ আমি জানি না? আমি নিজেও জানি না, তবে যাই হয়েছে ভালো হয়েছে। এই ছোট লোকটাকে ওই রুমে গিয়ে খাওয়ান। ইরা কথাটা বললে রবি সাথে সাথে ইরার গালে একটা চড় দেয়। আর একবার ওকে ছোট লোক বলে খারাপ হয়ে যাবে ইরা, তাই চুপচাপ থাকবি। সেদিন তোর বন্ধু আমাকে চড় দিল, আজ ওই ছেলেটার জন্য তুই তোর ফ্রেন্ডের গায়ে হাত তুললি। তা তোর সেই ফ্রেন্ড কোথায়? কলে কথা বলছে, ও তোর মতো না, বুঝলি? ওর কাছে দিনে যতগুলো মানুষ কল দেয়, আমার মনে হয় মাসেও তোর কাছে এতগুলো কল আসে না। দেখ, আমি এখানে ঝগড়া করতে আসিনি, তুই খেয়ে যেদিকে যাওয়ার যা। এইদিকে আকাশ আসলে ওরা দুজনে খেয়ে বেরিয়ে পড়ে। পথে আকাশ রবিকে জিজ্ঞেস করে, রবিও সব কথা বলতে থাকে। বিকালবেলা ওরা একটা পার্কে বসে আছে। তখন কতগুলো ছেলে ও আসে ওদের থেকে দূরে বসে আছে। ছেলেগুলোকে আকাশের চেনা চেনা লাগছে, তাই আকাশ ওখান থেকে রবিকে নিয়ে ঘুরতে যাবে। তার আগে ওই ছেলেগুলো ওদের সামনে চলে আসে। ছেলেগুলো বেরিয়ে আসতে রবি কিছুটা ভয় পায়, কেননা রবি সব কিছু পারেও মারামারি একটু কমই পারে। আকাশ, চল এখান থেকে, ওদের হাতে লাঠি। আকাশ রবিকে একটা পাশে বসিয়ে দিয়ে ওই ছেলেগুলোর কাছে আসে। রে, ওই দিন মার খাওয়ার পরও তোদের শিক্ষা হয়নি যে আজকেও চলে এসেছিস মায়ের খেতে? ওদের কথা শুনে আকাশের বুঝতে বাকি রইল না যে এইগুলো ইরার কাজ, কেননা এখানে আসার পর একমাত্র ইরা ছাড়া অন্য কারোর সাথেই ঝগড়া হয়নি। বুঝেছি, তোদের না মারলে তোরা সোজা হবি না। কিন্তু আকাশ বুঝতে পারছে না এরা কি করে জানে ওরা যে এখানে এসেছে। তখনই মনে পড়লো ইরা একবার কল দিয়েছিল রবিকে। তখন হয়তো শাকিল বলেছিল, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার এই ছেলেটাকে। ওই সময় ওরা মারতে আসে আকাশকে। আকাশ ওদের সবাইকে এক এক করে মারতে থাকে। ওরা অনেকেই ছিল, তাই ওদের মারতে একটু তো সময় লাগছেই। এইদিকে ওদের মারা হয়ে গেলে আকাশ রাস্তায় তাকিয়ে দেখে ইরা গাড়ি নিয়ে তাকিয়ে আছে। ওদের সাথে মাটিতে শুয়ে থাকতে দেখে। ইরা রাগ দেখিয়ে চলে যায়। আকাশ এইদিকে তাকিয়ে থাকায় রকি পেছন থেকে আকাশের মাথায় বাড়ি দিয়ে চলে আসে ওখান থেকে। যদিও আকাশের মাথায় আঘাত লাগে, তাই ইরা দেখেনি, কেননা ইরা তার আগেই গাড়ি করে চলে গেল। এইদিকে আকাশ মাটিতে পড়ে যাওয়ায় রবি তাড়াতাড়ি করে আকাশকে ধরে নিয়ে আসে হসপিটালে। হসপিটালে ডক্টর আকাশকে ওটিতে নিয়ে যায়। অন্যদিকে আকাশের ফোনে কল আসে, তা রবি রিসিভ করে। কে বলছেন? স্যার কোথায়? কে স্যার? আকাশ স্যার কোথায়? ওনাকে ফোনটা দিন। ওই মাথায় আঘাত লাগে, তাই হসপিটালে নিয়ে এসেছি। কি? এখনই ঠিকানা দিন। রবি ঠিকানা দিয়ে দেয়। ঠিকানা দেওয়ার 6 ঘন্টা পর ওই হসপিটালের ছাদে এক এক করে হেলিকপ্টার ল্যান্ড করে। ওখান থেকে বিশ্বের নামি দামি বিজনেসম্যানরা আসতে থাকে, তার সাথে সিকিউরিটি। এদিকে কেউ বুঝতে পারছে না এত নামি দামি বিজনেসম্যানরা এখানে কেন আসবে। কারো মাথায় কিছু ঢুকছে না। সিকিউরিটি ওখানে এসে আবার কল দেয়। এদিকে রবি কল রিসিভ করে। দূর থেকে সিকিউরিটি বুঝতে পারে, তাই রবির কাছে এসে বলে, আপনার নাম রবি, স্যারের বন্ধু তাই তো? স্যার এখন কোথায়? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আকাশ এখনো অজ্ঞান। দেখুন, এনারা স্যারের সাথে দেখা করতে এসেছে, তাই স্যারকে নিয়ে এখন যাব আমরা।
উনি সুস্থ হলে আবার আসতে পারবে এখানে। মাথা খারাপ? আপনি আপনাদের হাতে ওকে তুলে দেব? আমি পুলিশকে ফোন দিচ্ছি। সিকিউরিটি ফোন বের করে আকাশের সাথে উঠানো অনেকগুলো ছবি দেখায়। প্রতিটা ছবিতে আকাশ বিভিন্ন রঙের কোট পরে আছে। ওইগুলো রবি কিছু বলল না। ওরা আকাশকে হসপিটাল থেকে সাবধানে নিয়ে হসপিটালে ছাদে যায়। এখানে হেলিকপ্টারে উঠিয়ে নেয়। হেলিকপ্টারের ভেতর পুরো হসপিটালের সব কিছুই আছে। ওখানে আকাশকে অক্সিজেন এবং যাবতীয় সব কিছু দিতে থাকে। তবে আপনি চাইলে আমাদের সাথে আসতে পারেন। রবি কোনো কিছুই না ভেবে ওদের সাথে চলে আসে। এদিকে কিছু ডক্টর আকাশকে দেখতে থাকে। এখানে যা হচ্ছে তা সব কিছু রবির মাথার উপর দিয়েই যাচ্ছে, কেননা এখানে 4 জন ডক্টর ও 2 জন নার্স এখানে আকাশের ট্রিটমেন্ট করছে। আসার সময় 6 ঘন্টা লেগেছিল, কিন্তু যাওয়ার সময় বিমানে আসতে চালানোর জন্য 8 ঘন্টা পর ওরা আকাশের বাড়ির সামনে এসে নামে। বিমান থেকে নেমে রবি তো অবাক, কেননা এখানে এইসব দেখে রবি মনে করেছিল এটা ছোটোখাটো একটা এয়ারপোর্ট। বিমান নামতে অনেকগুলো লোক এসে আকাশকে বিশাল একটা বাড়ির ভেতরে নিয়ে যায়। বাড়ি দেখে আকাশ তাকিয়ে আছে। স্যার, আপনিও ভিতরে আসুন। যেহেতু আপনি স্যারের বন্ধু, তাই আপনাকে স্যার বলে ডাকবো। একটা কথা বলুন, এই বাড়ি আর এইগুলো এই সব কিছু কার? এই সব কিছুর মালিক আমাদের আকাশ স্যার। উনি এখানে একাই থাকেন। আপনাকে মনে হয় উনি এইসবের ব্যাপারে কখনো কিছু বলেননি। না। আচ্ছা স্যার, ভিতরে চলুন। সিকিউরিটি রবিকে ভেতরে নিয়ে যায়। প্রথমে আকাশের রুমটা দেখায়, এরপর ওনাকে রবিকে একটা রুম দেখিয়ে দেয়। আপনি রেস্ট করুন এই রুমে। কোনো কিছুর প্রয়োজন হলে বলবেন। আর সকাল হলেই আমরা স্যারকে নিয়ে হসপিটালে যাব। কোনো না মাথায় আঘাত লেগেছে, তাই ওনার মাথার পরীক্ষা করতে হবে। রাতের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে, তাই এখন আপনি এখানে ঘুমাতে পারেন। তা না হয় গেলাম, কিন্তু আমি একবার বাবা মাকে তো জানাতে পারি। এই নিন মোবাইল। এই শুধু ওনাদের বলবেন যে আপনি স্যারের সাথে বেড়াতে এসেছেন, কয়েকদিন পর বাড়িতে আসবেন। স্যারের কি হয়েছে না হয়েছে এইসব কিছু জানাতে হবে না। ঠিক আছে, তাই হবে। এইদিকে রবি ওর বাবা মাকে কল দিয়ে জানিয়ে দেয় যে ও বাড়িতে আসতে কয়েকদিন দেরি হবে। অন্যদিকে পরের দিন সকালে সিকিউরিটিগুলো আকাশকে নিয়ে আসে হসপিটালের সাথে রবিও আসে। ডক্টর অনেকগুলো টেস্ট করতে বলে। সিকিউরিটিগুলো আকাশকে নিয়ে ওই সব টেস্ট করে নেয়। কিছুক্ষণ পর রিপোর্ট আসে। তা দেখে ডক্টর বলে, দেখুন, আকাশ স্যারের তেমন একটা মাথায় ক্ষতি হয়নি। জোরে বাড়ি দেওয়ার কারণে অতিরিক্ত রক্ত বের হয়েছে, তার সাথে রক্ত জমাট বেঁধেছে, তাই মাঝে মাঝে ওনার মাথায় ব্যথা করতে পারে। তবে চিন্তা নেই, 1-2 বার ব্যথা হবে, এরপর আর কখনো ব্যথা হবে না। এখন ওনাকে নিয়ে যেতে পারেন, তবে ওনার যত্ন নেবেন। কিন্তু এখানে তো তেমন যত্ন নেওয়া কেউ নেই। কে বলছে কেউ নেই? আমি তো আছি ওর যত্ন নেওয়ার মতো। সুমি কথাগুলো বলতে বলতে আসে। এদিকে রবি সুমির দিকে তাকিয়ে আছে, কেননা সুমি অনেক সুন্দর, তার উপর অনেক মায়াবীও। ওকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। সিকিউরিটি, এই মেয়েটাকে? উনি স্যারের বন্ধু। ওনাদের বন্ধুত্ব প্রায় 7 বছর ধরে। শুধু কি বন্ধুত্ব না অন্য কোনো কিছুও আছে? তা আপনাকে কেন বলবো? আরে ভাই, বললে কিছু হবে না। আরে ভাই বলেন প্লিজ। সুমি ম্যাডাম তো স্যারকে পছন্দ করে, কিন্তু স্যার করে না পছন্দ। যাক, তাহলে তো ভালোই হলো। সিকিউরিটি, এই ছেলেটি কে? একে তো আগে কখনো দেখিনি। অ্যানি স্যারের বন্ধু। একে তো কখনো আমি চোখেও দেখিনি। তাহলে কেমন বন্ধু ওর? ম্যাডাম, উনি বাংলাদেশে থাকে, স্যারের সাথে বাংলাদেশ থেকে এসেছে। তাহলে ডক্টর, আমি ওর সেবা যত্ন করব। আপনি ওকে না হয় বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, তাই করছি। এইদিকে আকাশকে বাড়িতে নিয়ে আসা হলো। আকাশ শুয়ে আছে। বিকালের দিকে আকাশের জ্ঞান ফিরে। আকাশে চারিদিকে তাকিয়ে আছে, কেননা ও যাকে খুঁজতেছে তাকে দেখতে পাচ্ছে না, সেই জন্য। স্যার, কাউকে কি খুঁজছেন? এইদিকে তোমরা বাংলাদেশে কি করে আসলে? স্যার, আমরা বাংলাদেশ গিয়ে এখানে আপনাকে নিয়ে চলে আসলাম। তোমাদের খবর কে দিল? দোস্ত, আমি দিয়েছি। আসলে তোকে হসপিটালে আনার পর তোমার মোবাইলে কল আসে, তা আমি ওনাদের সবটা বলি। আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো। দেখ, আগে মাথাটা একটু ঠিক করে নে। আমরা বরং 2 দিন পরই যাব। ওখানে যেহেতু এসেছি, 3-4 দিন একটু ঘুরে দেখি। ঠিক আছে, তোর জন্য না হয় 3-4 দিন থাকলাম। সিকিউরিটি ওকে এই শহরটা ঘুরে দেখাবে, দেখবে ওর যেন কোনো সমস্যা না হয়। যা যা কিনতে চাই কিনে দিবে। কি বলছো কি আকাশ? এই ছেলের জন্য তুমি এখানে থাকতে রাজি হয়েছো, আর আমার জন্য?
একদম চুপ সুমি। রবি, তুই তাহলে ওদের সাথে যা। আর সুমি, তুই রবিকে সাথে নিয়ে এই শহরটা ঘুরে দেখা। আম্বু তো পারবো না। না পারলেও পারতে হবে, যা বলছি। এইদিকে রবি তো অনেক খুশি, কেননা সুমি ওর সাথেই আসছে। এদিকে ওরা বেরিয়ে যায়। এই কয়েকদিনে ওরা অনেক জায়গা ঘুরে নেয়। এইদিকে বাংলাদেশে ইরা ভার্সিটিতে মন খারাপ করে বসে আছে, কেননা রবির এই ভার্সিটিতে তার উপর আকাশের জন্য কিছুটা চিন্তা হচ্ছে ওর। কেননা রকির মাধ্যমে জানতে পেরেছিল আঘাতটা বেশি জোরেই লেগেছে, সেজন্য ইরা টেনশন হচ্ছে। এদিকে 4 দিন পর আকাশ, সুমি ও রবি ওরা 3জন বাংলাদেশে আসে। এখন হয়তো আপনারা ভাবছেন সুমি কেন এসেছে। এর কারণ আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওরা এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে ওদের দেখে রবির মা বলে, তোরা এসে গেছিস, যাক ভালোই হয়েছে। আয় ভেতরে আয়। কিন্তু এই মেয়েটাকে? আন্টি, ও আমার বন্ধু। যদি এখানে থাকে কোনো সমস্যা হবে না তো? আচ্ছা, তোমরা ভেতরে আসো। এইদিকে সুমি বাড়িটা দেখতে থাকে, সাথে কোথায় কি আছে তাও দেখতে থাকে। বাড়িটা সুমির কাছে ছোটই লাগছে, কেননা এর চেয়ে বড় বাড়িতে সুমি থাকে, সেজন্য। ওরা রুমে যাওয়ার পর, আচ্ছা আকাশ, এই রুমগুলো তো অনেক ছোট। ছোট কই দেখলি? ঠিকই তো আছে। তোর থেকে ছোট মনে হলে হোটেলে যা। না থাক। ওই দিন ওরা রেস্ট নেয়। পরের দিন সকালে রবি আকাশ সহ সুমিকে নিয়ে ভার্সিটিতে যায়। আমাদের এখন কি ভার্সিটিতেও পড়তে হবে নাকি? আরে না, আমরা তো এসেছি ঘুরতে। তাহলে তো ভালোই হবে। চলো কোথাও গিয়ে বসে পড়ি। এইদিকে ওরা গিয়ে বসে পড়ে। অন্যদিকে ইরা দূর থেকে তাকিয়ে সব কিছুই দেখছে। আকাশের মাথায় ক্যাপ ছিল, কেননা অপারেশন করার জন্য চুল কেটে ফেলতে হয়েছিল, তাই ক্যাপ ব্যবহার করে যাতে কেউ না বুঝতে পারে। যদিও ইরা যে এই কাজ করেছে তা যদি অন্য কেউ জানতো, তাহলে ইরাকে আর রনিকে তো প্রায় মেরেই ফেলতো। অন্যদিকে ওরা গিয়ে বসে পড়ে। এভাবে কিছুক্ষণ কথা বলতে থাকে। অন্যদিকে রবি গিয়ে সুমির পাশে বসে পড়ে। তাই সুমি অনেকটা বিরক্ত ভাব নিয়ে বলে, আপনি সবসময় আমার পাশে বসার জন্য চেষ্টা কেন করেন? ভালো লাগে সেজন্য বসি। ভাব দেখে তো মনে হচ্ছে। কি? কিছু না। কিছুক্ষণ পর ওখানে ইরা আসে, তাও রকিকে নিয়ে। ইরা ও রকি এসে রবির সামনে দাঁড়ায়। এখন হয়তো আপনারা ভাবছেন রকি তো আকাশকে মেরেছে, তাহলে এখন কেন আকাশের সামনে এসেছে। আসলে তাহলে ব্যাপারটা আপনাদের বলি। ওর নাম যেমন রকি, আবার যে আকাশকে মেরেছিল তার নামও হচ্ছে রকি, তাই আপনারা কনফিউজড হবেন না। রবি, তুই এখানে? এতদিন কোথায় ছিলি তুই? আমি তো আকাশের সাথে আছি। কথাটা বলার আগেই আকাশ রবির হাত ধরে থামিয়ে দেয়। কি রে, থেমে গেলি কেন? আসলে কয়েকদিন আগে কারা যেন আমাকে মারতে আসে। ওরা আমার মাথায় আঘাত করে, তাই আমি হসপিটালে ছিলাম, আর ও আমার সাথে ছিল। তা তো থাকবেই, নয়তো তোর মতো ছোট লোকের হসপিটালে খরচ কে দিত? ভাগ্য ভালো করে বন্ধু পেয়েছিস, নয়তো বিনা চিকিৎসায় মারা যেতি। ওই মেয়ে, তুমি কাকে কি বলছো? তুমি আকাশকে ছোট লোক বলছো? তুমি জানো আকাশ কে আর কি ওর পরিচয়? আমার দরকারও নেই ওর মতো ছোট লোকের পরিচয় জানার, তাই আপনি ওর হয়ে এখানে সাফাই গাইতে আসবেন না। এরা সেই কখন থেকে ছোট লোক বলে যাচ্ছিস। ওর নামে আর একটা খারাপ কথা বললে আমি কিন্তু তোর গায়ে হাত দিব বলে দিলাম। কি, তুই ওই ছেলের জন্য তোর ফ্রেন্ডের গায়ে হাত দিবি? হ্যাঁ দিব। তোর সাথে যেমন আমার 13 বছর ধরে পরিচয়, তেমন ওর সাথেও 15 বছর ধরে আমার পরিচয়, তাই তোর থেকে ওর প্রায়োরিটিটা বেশি। তাছাড়া তুই তো 10 বছর আগে এমন ছিলি না, তাহলে কি ওই ব্যাপারটার জন্য? ওই একদম চুপ, এই কথা যেন অন্য কেউ না জানে, বুঝলি? তুই কবে ঠিক হবি সেটাই তো বুঝতে পারছি না। সে তোকে বুঝতে হবে না, তাছাড়া এই মেয়েটাকে। ও তো আকাশের ফ্রেন্ড, তাও 7 বছর ধরে, আর আমার সাথে তো 1 সপ্তাহ হলো পরিচয় হলো। বাহ, ভালোই তো। এমন একটা মডার্ন মেয়ের যে এমন ছেলের সাথে বন্ধুত্ব করবে তা না দেখলে ভাবতেও পারতাম না। তুই কি এখনো ওই ছেলের জন্য অপেক্ষা করছিস? দেখ, তুই ওই কথা আর উঠাবি না। ঠিক আছে, এখন তুই যা, আমি না হয় ওর সাথে আড্ডা দিয়ে বিকেলে তোর সাথে দেখা করব।
যাচ্ছি আমি। এইদিকে ওরা আড্ডা দিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ ওর ব্যবসা বাণিজ্য সবকিছু ফোনের মাধ্যমে ঠিক করতে থাকে। অন্যদিকে আকাশ ও সুমি ওর রুমে গল্প করতে থাকে। অন্যদিকে রবি চলে গেল ইরার সাথে দেখা করার জন্য। হ্যাঁ বল, তোর আব্বু আমাকে বলেছে তোকে বোঝানোর জন্য। কোন ব্যাপারে আমি ঠিক বুঝলাম না। তোর জন্য উনি ছেলে দেখতেছে, আর সেখানে তুই কিনা এখনো সেই ছোটবেলার খেলার সাথে জন্য অপেক্ষা করে বসে আছিস। সে যদি কখনো না ফেরে? তাকে তো ফিরতেই হবে আমার জন্য। সে যদিও ফেরে তোকে খুঁজবে কি করে? কারণ তুই শুধুমাত্র ওর নামটা ছাড়ার কোনো কিছুই তোর মনে নেই। তাতে কি, আমি ওর জন্য অপেক্ষা করব। তবে ওর ছোটবেলার ছবি আছে আমার কাছে। এখন কি দেখাতে পারবি সেই ছবিটা? আমি তো সাথী করে আনিনি, তবে যত বছর অপেক্ষা করতে হয় না কেন, আমি ওর জন্য অপেক্ষা তো করবই। তুই আমাকে তাহলে কিছু কাহিনী বলতো। তাহলে শোন, আমরা ছোটবেলায় থেকে বন্ধু ছিলাম। দুজনে একসাথে বড় হয়েছি 10 বছর ধরে। তবে আমরা তো তখনও বড়লোক ছিলাম, ও ছিল গরিব। আমার জন্মদিনে ও আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি কথাটা বলেছিল, যা আমার বাবা মেনে নিতে পারেনি। কেননা ও তখন সবার সামনে আমাকে জড়িয়ে ধরে সাথে চুমো দিয়েছিল এবং ভালোবাসার কথাটাও বলে। তা আকাশের পরিবার কি তখন ছিল না? ছিল, কিন্তু আমার বাবা ওনাদের অপমান করে বের করে দেয়, কেননা ওরা গরিব ছিল। তাহলে তো তুই গরিবদের জন্য ভালোবাসা থাকার কথা, সেখানে তুই ঘৃণা কেন করছিস? কারণ ও গরিব বলে আমি ওকে পাইনি, তাই আমি গরিব সহ্য করতে পারি না। সে যদি কখনো তোর সামনে আসে, তোকে তার ছোটবেলার ভালোবাসার মানুষ বলে? যদি এমনটা হয় তাহলে ওকে প্রমাণ দিতে হবে। যেমন একটা প্রমাণও আমাকে দিয়ে গিয়েছে, তেমনি আমারও একটা প্রমাণ ওর কাছে আছে। কি বলছিস? কি প্রমাণ তা তো বুঝতে পারছি না, একটু ভেঙে কি বলবেই? ওই কথা শুধু আমি আর ও জানে, অন্য কেউ জানে না। তাই আমি তোকেও বলতে পারবো না। শুধু ওর জন্য অপেক্ষা করে বাকি জীবনটা কাটিয়ে দিব। সে হয়তো তোর জন্য অপেক্ষা নাও করতে পারে। তা হওয়ার নয়, কেননা সে আমাকে কথা দিয়েছিল নিজেকে প্রতিষ্ঠিত করে আমার কাছে ফিরে আসবে। তাই আমি অপেক্ষা করেই যাব। এখন উঠি রে, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? কোনো সিরিয়াস কথা কি? কথাটা যে কিভাবে বলি। সিরিয়াস কোন কথা? আসলে ওই দিন আকাশকে মারার পিছনে আমারই হাত ছিল। আমি ওকে গুন্ডা দিয়ে মার খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু ওরা যে মাথায় আঘাত করবে তা ভাবতেও পারিনি। কেন করতে গেলি এমনটা? তাছাড়া আকাশ কি তা জানে? হ্যাঁ জানে, কারণ তখনও আমাকে দেখে ফেলে রাস্তায়। ওকে মেরেছি তুই যখন ওর জন্য আমার গায়ে হাত তুলেছিলি, সেজন্য। পারলে ক্ষমা করে দিস, আমি গেলাম। ক্ষমা চাইলে ওর কাছে গিয়ে চাইতে পারিস। ওর মতো ছেলের কাছে আমি কখনো ক্ষমা চাইব না, চলি আমি। এইদিকে ইরা চলে যায়। ইরা যাওয়ার পর রবি ভাবতে থাকে আকাশ সবকিছু জানার পরও কেন চুপ করে বসে আছে, তা রবি বুঝতে পারছে না। ওইদিকে আকাশ ও সুমি গল্প করতে করতে ঘুমিয়ে যায়। রবি বাসায় এসে দেখে আকাশ শুয়ে আছে, আর সুমি আকাশের পায়ের উপর মাথা রেখে শুয়ে আছে। এগুলো কি? ও অসুস্থ, সেখানে কিনা আপনি? তাতে কি, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি এখানে থাকুন, আমি রুমে গেলাম। এদিকে সুমি চলে যাওয়ার পর রবি আকাশকে ডেকে তোলে। কি রে, তুই কখন আসলি? মাত্র। আচ্ছা, তুমি কি সুমিকে ভালোবাসো বা পছন্দ করিস? আমি কেন ওকে ভালোবাসবো? তাছাড়া আমি আমার ছোটবেলার খেলার ফ্রেন্ডকে ভালোবাসি। সুমি আমার ভালো বন্ধু। কিন্তু হঠাৎ হয়েছে কি? ওকে দেখলাম তোর পায়ের ওপর শুয়ে আছে, তাই আমি তোকে কথাটা বলেছি। এটা কোনো ব্যাপার না। ও মেয়েটা ভালো, কিন্তু ও আমার প্রতি দুর্বল, তা তোকে বলেছি। আমিও ওকে বলেছি, কেন ওকে ভালোবাসতে পারবো না? তা সুমি তখন কিছু বলেনি? ও বলেছে আমি যদি ছোটবেলার ফ্রেন্ডকে পেয়ে যাই তাহলে ও আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে, নয়তো নয়তো কি? বল না বন্ধু, বল প্লিজ। আমাকেই বিয়ে করবে। কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই ওকে। ঠিক ধরেছিস, আমি ওকে ভালোবেসে ফেলেছি। চিন্তা করিস না, আমি আমার ভালোবাসার মানুষটাকে পাই, তারপর সুমিকে তোর কাছে ফিরিয়ে দিব, কথা দিলাম। সত্যি বলছিস? তুই আমার সত্যি? হুম,
কারণ আমি যাকেই পছন্দ করব ও তাকেই পছন্দ করবে, সাথে বিয়েও। সত্যি বন্ধু, তুই অনেক বড় উপকার করলি, কিন্তু তুই তাকে পাবি কোথায় এত বড় ঢাকা শহরের ভিতরে? দেখি কোথায় পাওয়া যায়। আচ্ছা, রাত হয়েছে, এবার খেতে হবে। ওরা সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। ওদের দূর ওরা সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ওরা তিনজনে চলে আসে ভার্সিটিতে। ওখানে আবারও আড্ডা দিচ্ছে। তখন রকিও বন্ধুদের নিয়ে আসে সুমিকে দেখে। ওয়াও, এত সুন্দর একটা মেয়েকে বসে আছে একটা খ্যাত ছেলের পাশে, তা কিভাবে যায়? তা আমার পাশে তো বসতে পারো। দেখ রকি, ভালো হবে না কিন্তু আমার বন্ধু আর সুমিকে কিছু বললে। কি করবি তুই? আমি কিন্তু আমার মামাকে কল দেবো, তুই জানিস না ওনার পাওয়ার কতটুকু। তুই তো নিজেও জানিস আমার পাওয়ার কতটুকু, তাই কেন শুধু শুধু নিজের ক্ষতি করতে আসতেছিস বলতো? দেখ রকি, এখান থেকে যা, নয়তো ভালো হবে না কিন্তু। রকি রবির বুকে ধরে ধাক্কা দেয়। এতে করে রবি এসে আকাশের কোলে এসে পড়ে। আকাশ ওখান থেকে উঠে রকিকে মারতে থাকে। রকিকে মারার কারণে ওর বন্ধুরাও আসে। এতে করে কোনো কাজ হয় না। কয়েকজন গিয়ে সুমিকে ধরে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সুমি ওই কয়েকজনকে মেরে ওখানেই শুইয়ে দেয়। তা দেখে বাকিরা তো অবাক। কি দেখছিস? সুমি অন্য সবার মতো সাধারণ মেয়ে না যে শুধু আড্ডা মাস্তি করবে। ও মার্শাল আর্ট ট্রেনার, তাই ওর সাথে লাগতে গিয়ে শুধু শুধু নিজেদের হাত পা ভাঙতে কেন যাবি? আকাশের কথায় ওরা সুমিকে ছেড়ে রকির কাছে আসে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। আকাশ ওদেরকে মেরে শুইয়ে দেয়। ওদের মারার কিছুক্ষণ পর পুলিশ এসে আকাশকে ধরে নিয়ে যায়, কেননা রকির মামা একজন রাজনীতিবিদ। রকি কল দিয়ে বলাতে ওর মামা পুলিশ পাঠিয়ে দেয়। যেহেতু ওর মামা রাজনীতিবিদ, তাই উকিল জামিন নেওয়াতে ভয় পাচ্ছে। এদিকে আকাশ জেলের ভেতর বসে আছে। পুলিশ স্টেশনে কল আসে। কল আসার 5 মিনিট পর আকাশকে ছেড়ে দেয় পুলিশ। কী কারণে, কেন ছেড়ে দেয় তা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করেন। ওখান থেকে বের হলে সুমি ও শাকিল ওকে নিয়ে বাসায় চলে আসে। সুমি, তুই না থাকলে তো। আরে, তুই আমার বন্ধু, তোকে বাঁচানো আমার কর্তব্য। তাছাড়া তুই ওইভাবে চললে তো তোর ওই অবস্থাই হবে। তোর যে ক্ষমতা, তা যদি তুই এই দেশে প্রয়োগ করিস, তাহলে ওই দেশটাই তুই কিনে নিতে পারবি। তা তো পারবই, কিন্তু ছোটবেলার ভালোবাসার মানুষটাকে তো আমাকে এই পোশাকেই খুঁজে বের করতে হবে। তুই কবে ঠিক হবি তাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি অনেক চেষ্টা করেও পারিনি, কিন্তু সুমি কী করে পারলো? কারণ রাজনীতিবিদের কারণে তো আমি চেষ্টা করেও পারলাম না। তুই না পারলেও সুমি ঠিকই পারবে। তাই কি করে? কারণটা হচ্ছে আমার মামা আমেরিকার অ্যাম্বাসির প্রধান। ওনাকে কল দিয়েছি, উনি এই দেশের প্রধানমন্ত্রীকে বলে। বাকিটা তো দেখতেই পেলেন। একজনের থেকে একজনের পাওয়ার অনেক। আকাশের পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তাই চুপচাপ বসে থাকেন। আমি তো এটাই বুঝতে পারছি না আকাশ কেন এমন করে চলছে। আমেরিকার আকাশ যখন কোট প্যান্ট শু পরে, মোট কথায় ওর গায়ে যা যা থাকে ওই সব কিছু যদি বিক্রি করে দেয়, তাহলে এই যে মিস্টার রবি, আপনি 1 বছর ধরে ওই টাকা খরচ করতে পারবেন। তা তো আমি ওর বাড়িতে গিয়েই বুঝতে পারছি। এখন একটা কথা বলুন, আপনি এখানে কেন এসেছেন? আকাশ তো এসেছে ওর কাজে, কিন্তু আপনি কেন? কারণ আমি সবসময় আকাশের পাশে থেকেছি, তাই এবারও থাকবো। ব্যবসা আব্বু সামলাবে, আর আকাশের বিজনেস ও ফোনে ফোনে সব করে নিতে পারবে। ওরা বাসায় চলে আসে। এদিকে যতই দিন যাচ্ছে ততই খারাপ হতে চলেছে, কেননা ইরা আকাশকে একদম সহ্য করতে পারে না। সেজন্য ভার্সিটিতে গেলে আকাশকে প্রতিনিয়ত অপমান করেই চলেছে, যা আকাশের মোটেও ভালো লাগছে না। তাই আকাশ ভেবে নেয় এবার খেয়ে তো ছেড়ে ভালো পোশাক চলে আসবে। ওইদিকে ভার্সিটিতে আজকে আকাশ যায়। ওখান থেকে ওর ক্ষুধা লাগবে, একটা রেস্টুরেন্টে যায়। তা পথিমধ্যে যেসব ছোট ছোট বাচ্চা ভিক্ষা করে ওদেরকেও নিয়ে যায়, কিন্তু আজকেও রক্ষা হলো না। করোনা আজকেও ইরা এসেছে ওর বাবা মাকে নিয়ে। এদিকে আকাশ ওদের ওখানে চেয়ারে বসিয়ে খেতে দেয়। ওয়েটার খাবার নিয়ে আসে, ওরা আবার খেতে থাকে। তখন ইরার আম্মু আকাশকে ডাক দেয়।
এই ছেলে, এইদিকে আসো। জি আঙ্কেল, আমাকে বলছেন? বাবা ওকে কেন ডাকছো? তুই চুপ কর, ওকে আসতে দে। কেন ডেকেছেন? তোমাকে দেখে তো গরিব মনে হয়, তা এত দামি রেস্টুরেন্টে যাও, আসলে কিছু ভিখারি নিয়ে আসলে? ওহো, জানতে পেরেছো এখানে ভিখারিদের ফ্রিতে খাবার খাওয়ানো হয়, তাই খেতে চলে এসেছো। এই হোটেলের মালিকও কেমন, কই থেকে এইসব অফার দেয় কে জানে। দেখুন, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে এই বিষয়ে কথা বলতে হবে না। ওই খ্যাত ছেলে তোর সাহস কি করে হয় আমার বাবার সাথে এই রকম করে কথা বলার? কথা বলতে হলে খ্যাতের প্রয়োজন হয় না, একটু সাহসের প্রয়োজন হয়। তোর তো দেখে অনেক সাহস, তুই জানিস আমি কে? তাহলে আগে পরিচয়টা দিন। আমি এই শহরের চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক। তাহলে একটা কথা শুনে রাখুন মিস্টার চৌধুরী, আমি যদি আপনাকে পথের ভিখারি না বানিয়েছি তাহলে আমার নামও। যা যা, তোর মতো ভিখারি আমার কিছুই করতে পারবি না। তোকে যদি আমার চারপাশে দেখি তাহলে বেঁচে ফিরতে পারবি না, বলে দিলাম। আকাশ না, কথাটা মনে রাখবেন। আপনার মেয়েও অনেক ধমক দিল, কিন্তু কোনো কাজে আসেনি, তাই সেগুলো আপনাদের কাছে রেখে দিবেন। তবে আপনাকে আমি 1 মাসের ভিতরে পথের ভিখারি বানিয়ে ছাড়ব, মনে রাখবেন। এইদিকে আকাশ চলে আসে ওখান থেকে, সাথে রেস্টুরেন্টে বিল দিয়ে দেয়। ওই দিন রাতে আকাশ ল্যাপটপ নিয়ে বসে, কেননা চৌধুরী গ্রুপকে পথে বসানোর জন্য আকাশ আমেরিকারও বিজনেসদের সাথে কথা বলবে। ও তাই সবাই লাইভে আসে, সাথে বাংলাদেশে যারা কাজ করে তারাও আসলো। আপনাদের আমি যে কারণে এখানে ডেকেছি, আপনারা সবাই বাংলাদেশে অনেকে ব্যবসায় করেন, আবার অনেকে বাংলাদেশে থেকে ব্যবসায় করেন। তাই আপনারা এখানকার চৌধুরী গ্রুপ অফ কোম্পানি, ওনার সাথে আপনাদের যত ডিল আছে তা সব ক্যান্সেল করে দিবেন। এক কথায় ওনার সাথে কোনো ব্যবসায় করতে পারবেন না। এতে আপনাদের যে সমস্যা হবে তা আমি দেখব। আমি যা যা বলেছি আপনারা শুধুমাত্র ওইগুলো ফলো করবেন। তাই আজকে থেকে ওনার সাথে যা যা আছে সব ক্যান্সেল করে দিবেন। সবাই আকাশের সাথে কথার উত্তরে হ্যাঁ বলে। এরপর থেকেই শুরু হলো আসল কাজ। একে একে সবাই চৌধুরীর সাথে সকল ডিল ক্যান্সেল করে দেয়। এতে করে চৌধুরীর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, কেননা এখন সবাই ওর সাথে ডিল ক্যান্সেল করার কারণে ওনার অনেক লস হয়ে যায়, যা উনি ভালো করে বুঝতে পেরেছে। তবুও উনি তেমন একটা আগ্রহ দেখায়নি, কারণ 5 কোটি লস হয়েছে, সেজন্য এটা সামান্য মনে করে কিছু বলেনি। অন্যদিকে আজকে আবার ইরার সাথে আকাশের দেখা হয়। ওই ছোট লোকের বাচ্চা, তুই কি এমন করেছিস যে আমার বাবা এত বড় ক্ষতি হলো? সবে তো মাত্র শুরু, এরপর দেখুন আরও অনেক কিছু হবে। আপনার বাবাকে আমি পথে নামিয়ে দিব, মনে রাখবেন। আমিও দেখব কি করে তুই তা পারবি। এদিকে ইরা চলে আসে। অন্যদিকে ইরার বাবা এই দেশের বিজনেসম্যানদের সাথে কথা বলে, কিন্তু ওরাও মুখ ফিরিয়ে নেয়, কেননা আমেরিকা থেকে অর্ডার করার কারণে নাকি ওরা এমনটা করে। তাই ইরার বাবা ওখান থেকে বাড়িতে চলে আসে। বাবা তোমাকে এমন কেন দেখাচ্ছে? আমাদের তো সব শেষ হয়ে যাচ্ছে, কেউ আমাদের সাথে কাজ করতে চাইছে না। এরকমভাবে চলতে থাকলে তো আমাদের 1 মাসও সময় লাগবে না পথে নামতে। আবু চলো আমরা দুজনে আমেরিকা যাব, ওখানে ওনাদের সাথে কথা বলবো। আমার বিশ্বাস ওনাদের বোঝালে ওরা ব্যাপারটা ঠিকই বুঝতে পারবে। তুই যখন বলছিস তাহলে আমরা 2 দিনের মধ্যে যাব। আমি তাহলে যাওয়ার ব্যবস্থা করি। এদিকে আকাশ বসে আছে বারান্দায়, তখন সুমি এসে জানায়, আকাশ, আমাদের আমেরিকা যেতে হবে। কেন? ওখানে তুই ছিলি না, তাই অনেক ফাইল পড়ে আছে, তোকে ওইগুলো দেখে সাইন করে চলে আসতে হবে। আচ্ছা, তাহলে যাওয়ার ব্যবস্থা করো। কে কোথায় যাচ্ছে? আমাদের 7 সপ্তাহের জন্য আমেরিকা যেতে হবে। কেন? ওখানে অনেক ফাইল আটকে আছে। আকাশ, ওগুলো দেখে ফাইলে সাইন করতে হবে, তাই আমাদের 7 দিনের মতো থাকতে হবে। তার মানে সুমিকে 7 দিন না দেখে থাকতে হবে? কি ভাবছেন? আমাকেও যদি। সুমি, আমাদের 3 জনেরই যাওয়ার ব্যবস্থা করো। এদিকে আকাশের কথায় শাকিল তো মহা খুশি। পরের দিন ওরা বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওরা ওখান থেকে আমেরিকায় চলে আসে। ওখানে আসতে 10টা গাড়ি আসে আকাশকে নেওয়ার জন্য। ওরা গাড়িতে উঠে পড়ে। এইদিকে পথে সুমি ওর বাসায় নেমে যায়।
এই বাড়িটা কি তোমার? না, আমার বাবার। একই তো হলো। তবে আপনি চাইলে আসতে পারেন। তাহলে চলেন যাই তাহলে। সুমি, সাবধানে রাখবি ওকে। আর রবি, তোর আসলে চাইলে সুমিকে বলবি ও গাড়িতে করে তোকে আমার কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে বন্ধু। এইদিকে আকাশ চলে অন্যদিকে রবি সুমির সাথে বাড়ির ভেতরে যেতে থাকে। সুমিদের বাড়ি দেখে রবি তো পুরোই অবাক, কেননা বাড়িটা অনেক সুন্দর, তার সাথে অনেক বড়। বাড়িতে নিয়ে যেতে কেউ তখন ছিল না, কারণ সুমির বাবা তখন অফিসে ছিল। এদিকে আকাশ ওর বাড়িতে চলে আসে। অন্যদিকে সিকিউরিটিদের বলে দেয় অফিসে যেন কল দিয়ে বলে মেইন ফাইল রেডি করে রাখতে। এদিকে রবি সুমির পাশে গিয়ে বসে। এখানে কেন বসেছেন? তাহলে কোথায় গিয়ে বসবো? কোথাও আবার, আপনি রুমে গিয়ে রেস্ট নিন। রুমটা তো দেখিয়ে দেবেন। তখন সুমি সিকিউরিটি ডাকতে গেলে রবি সুমিকে থামিয়ে দিয়ে বলে, আরে ওদের কেন ডাকছেন? ভয় নেই, ওরা আপনাকে রুমে নিয়ে যাবে, মারতে আসবে না, বুঝলেন? আমি তো ভেবেছি মারতে আসবে। রবির কথা শুনে সুমি হেসে ওঠে। এই প্রথম রবির কথায় সুমি হেসেছে, তাই রবি সুমির দিকে তাকিয়ে থাকে। কি দেখছেন? তোমাকে। কি? কিছু না, আমি রুমে যাই কেমন? রবি সিকিউরিটিদের সাথে চলে যায় রুমে, ওখানে গিয়ে রেস্ট নেয়। এইদিকে আকাশ ভাবতে থাকে কবে ওর ভালোবাসার মানুষটার দেখা পাবে সে। এইদিকে পরের দিন ইরা ওর বাবাকে নিয়ে আসে। তখন ইরার বাবা ইরাকে এই শহরটা ঘুরে দেখাতে থাকে, কেননা ইরার বাবা এই শহরের আরও অনেকবার এসেছে। কিছু দূর যাওয়ার পর ইরার বাবা ইরাকে বলে, এরা ওই যে কোম্পানিটা দেখছিস, ওই কোম্পানি হচ্ছে এখানকার সবচেয়ে বড় কোম্পানি। আমরা যে রেস্টুরেন্টে খেয়ে থাকি সব সময়, ওই রেস্টুরেন্ট এই কোম্পানির মালিকই চালায়। এর মালিক কিন্তু অনেক ভালো। এই পুরো কোম্পানির মালিক একটা ছেলে, তাও এখনো বিয়ে করেনি। কি বলো, এত বড় কোম্পানির মালিক একজন? তাহলে তো অনেক মেয়েই ওনার উপর ফিদা হয়ে আছে। হতে পারে, তবে এখনো পর্যন্ত কেউ ওনাকে দেখেনি। ওহ, তা বলো। শোন, আমরা যদি ওনাকে বলি আমাদের সমস্যার কথা, উনি যদি রাজি হয়ে যায়, তাহলে আমাদের কোম্পানি আবার আগের মতো হয়ে যাবে। তাই তুই চিন্তা করিস না, শুধু ওনার কাছে দেখা করতে পারলেই হবে। এত বড় একজন মানুষের সাথে বললেই কি দেখা করতে পারবে? আরে সেজন্য তো আসার আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, এখন শুধু কল পেলেই চলে আসব। তুই চিন্তা করিস না, সব আগের মতো হয়ে যাবে। এখন শুধু উনি বললে হবে। আচ্ছা আব্বু, তাহলে ওই খ্যাত ছেলেটা কি করে করলো এইসব? সেটা তো আমিও ভাবছি, ওই ছেলে কিভাবে করলো এই সব কিছু। আচ্ছা, ওর খেলা তো ওখানে গিয়ে শেষ করব, আগে আমাদের কোম্পানি ঠিক করি। এইদিকে ইরার বাবা ইরাকে নিয়ে একটা হোটেলে ওঠে, ওখানে ওনারা ওই দিন রেস্ট করে। এদিকে পরের দিন আকাশ অফিসে যায়, আকাশের সাথে রবিও আসে। এইদিকে রবি তো আকাশের পার্সোনালিটি দেখে অনেক অবাক, কেননা এত ভিআইপি ভাবে আকাশ চলাচল করে তা দেখে রবি তো অবাক। বন্ধু তোর দেখি। এইগুলো কোনো ব্যাপার না, তুই আমার সাথে সাথে দেখবি তোর পাওয়ার কোথায় থেকে কোথায় উঠে যাবে। না ভাই, আমার এইসব লাগবে না, আমার শুধু সুমিকে পেলেই হবে। চল তোকে আমার কেবিন দেখাই। চল তাহলে। ওরা দুজনে কেবিনে যায়। কেবিনে গিয়ে তো রবি অনেক অবাক, কেননা এত বড় কেবিন রবি কখনো আগে কোথাও দেখেনি। এদিকে ওরা কথা বলছে, ঠিক তার কিছুক্ষণ পরেই শিমু ও আকাশের কেবিনে আসে কতগুলো ফাইল নিয়ে। দোস্ত, ওই ফাইলগুলো আমাদের কোম্পানি, তুই একটু। এ কি করে সম্ভব? কি সম্ভব? তোমার কোম্পানির ফাইল ও কেন দেখবে? রবি তুই বুঝবি না। সুমি, তুই ফাইলগুলো রেখে যা, আমি অফিসের লোকদের বলে দিব, ওরা ফাইলগুলো চেক করা হয়ে গেলে তোর কাছে পাঠিয়ে দিব। তুই বরং রবিকে তোর সাথে নিয়ে গিয়ে একটু শহরটা ঘুরে দেখা। কি? আমি দেখব? তুইও চল আমার সাথে। তুই তো দেখছিস কত কাজ, এইগুলো শেষ করতে করতে তো আমার সময় চলে যাবে, তাই তুই যা ওকে নিয়ে। যাচ্ছি, তুই তাহলে কাজ কর। ওই যে মিস্টার রবি, চলুন আমার সাথে। এদিকে রবি যাওয়ার সময় আকাশকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ সিকিউরিটিদেরও রুমে আসতে পারে। স্যার ডেকেছেন? হ্যাঁ, এই ফাইলগুলো নিয়ে ম্যানেজারকে দাও, আর ওনাকে বলো এইগুলো অফিসের স্টাফকে দিয়ে দিক।
ওরা যেন এগুলো ঠিক করে নেয়। ঠিক আছে স্যার, তাই হবে। আচ্ছা স্যার, আপনার সাথে যে একটা ছেলেকে দেখলাম, ওনাকে কি সিকিউরিটি দিতে হবে? ওকে দেওয়া লাগবে না, কারণ ওকে চিনে না। তুমি গিয়ে তোমার কাজ করো। তার উপর সুমিও আছে, তাই চিন্তা করতে হবে না। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এদিকে সিকিউরিটি ফাইল নিয়ে ম্যানেজারকে বলে দেয়। অন্যদিকে ইরা ওর আব্বুর সাথে ঘুরতে বের হয়, কেননা ইরার আব্বু যার সাথে মিট করতে এসেছে তার সাথে মিট করা পর্যন্ত তেমন কোনো কাজ নেই, কেননা উনি সবাইকে বোঝানোর চেয়ে বড় স্যার বললেই হবে। এদিকে ইরা ওর বাবার সাথে শপিং মলে আসে। অন্যদিকে সুমিও ওর সব কাজ শেষ করে রবিকে নিয়ে শপিং মলে আসে। শপিং মলের সামনে এসে ওয়াও, এত বড় শপিং মল! এই শপিং মলের মালিক আকাশ। আপনার এখানে একটা টাকাও খরচ করতে হবে না, তাই যা যা লাগবে কিনে নিতে পারেন। কি বলছেন? চলুন আমার সাথে। সুমি রবিকে নিয়ে পুরো শপিং মল ঘুরে ঘুরে দেখাতে থাকে। রবি ওর জন্য অনেক কিছু কিনে নেয়। এইদিকে সুমিও ভাবছে শপিং মলে যখন এসেছে তাই কিছু তো কেনা দরকার। তাই সুমি রবিকে নিয়ে মেয়েদের একটা সাইডে আসে, ওখানেই যায়। ওই সাইডে কোনো ছেলে যেতে পারে না, কারণ ওখানে যদি কোনো ছেলে যেতে হয় তাহলে কোনো মেয়ের পরিচিত হতে হবে। তাই সুমি যাওয়ার সময় রবিকে নিয়ে যায়, তাই রবিকে কেউ কিছু বলেনি। ওয়াও, কি সুন্দর! এই যে আপনাদের মতো ছেলেদের এই সাইডে আনতে নেই। রাগ কেন করছেন? আমি তো ম্যানিকুইনকে দেখে। তাতে কি? ম্যানিকুইন তো। আচ্ছা বাদ দিন, উল্টোপাল্টা কোনো দিকে তাকাবেন না। আমি ভেতরে যাব, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। ঠিক আছে, আমি এখানে আছি, কোথাও যাচ্ছি না। 10 মিনিট লাগবে, অপেক্ষা করেন। ওইদিকে রবি দাঁড়িয়ে আছে, অন্যদিকে ইরা ওখানে আসে। তখন ইরা দূর থেকে রবিকে দেখতে পায়, কিন্তু ইরা পরে ভাবতে থাকে এইদিকে ইরা এইদিকে আসছে। অন্যদিকে রবিও সেমভাবে ভাবতেছে, কিন্তু এখন শিওর হবে কি করে তাই তো বুঝতেছি না। ইরা প্রায় রবির কাছাকাছি চলে এসেছে। তখনই সুমি ভেতর থেকে বের হয়, চলে আসে। হয়ে গেছে, চলুন। এদিকে ইরা সুমিকেও চিনতে পারে। তখন আর বুঝতে বাকি রইল না এটা রবি, তাই একটু জোরে হেঁটে রবিকে ডাক দেয়, এই রবি, রবি। এদিকে রবি শুনতে পায় ওর নাম ধরে কেউ ডাকছে, কিন্তু কে ডাকছে তা খুঁজতে চারপাশটা দেখতে থাকে। কিরে, সে কখন থেকে ডাকছি, শুনতে কি পাস না? কি করে শুনবো? এখানে কেউ তো আমাকে চেনে না, তা আমি কারো জবাবের উত্তর দেইনি। কিন্তু তুই এখানে কেন, তা আঙ্কেলকে নিয়ে? আমরা এসেছি একটা কাজে, কিন্তু এখানে আসলে কি করে? আমি তো এসেছি কথাটা বলার আগেই সুমি বলে ওঠে, আমি ওকে নিয়ে এসেছি। কেন, কোনো সমস্যা হয়েছে কি? ঠিক তা না, আসলে ও তো কখনো দেশের বাইরে যায়নি, তাই কথাটা বলেছি। তাহলে চল আমরা 4 জন মিলে ক্যান্টিনে বসে কফি খেতে খেতে কথা বলি। আচ্ছা আব্বু, চলো। তোমরা যেহেতু এত করে বলছো তাহলে চলো। ওনারা চারজন একসাথে বসে বসে গল্প করতে থাকে। অন্যদিকে আকাশ অফিসের কাজ শেষ করে প্রায় অনেক টায়ার্ড, কেননা সে অনেক কাজ করেছে, তাই তাড়াতাড়ি ঘুরে বাসায় চলে আসে। এদিকে ওরা চারজন তো কথা বলতে আছে। রবি, তুই তো জানিস আমাদের কোম্পানির এখন কি অবস্থা চলছে। কোনো কোম্পানি তো আমাদের মালামালের দিকে চায় না, তাই এখানে সবচেয়ে বড় অফিসে এসেছি। ওনার সাথে কথা শেষ হলে আবার চলে যাব। কিন্তু সবাই হঠাৎ করে এমন কেন করছে? কি কারণ আঙ্কেল থাকতে পারে? সেটাই তো জানি না। ওই ছেলেটা এই সব নষ্টের মূল। ওকে তো আমি সামনে পেলে গুলি করে মারবো। সেই ছেলেকে নাম কি ওর? ও আমাদের বাড়িতে এসে আব্বুকে বলে যায় আমাদের কোম্পানি লস করিয়ে আমাদের ভিখারি বানাবে, কিন্তু এখন তো দেখছি তাও হবে। সেই ছেলের নামটা কি তা তো বলবেই। ও, নাম হচ্ছে আকাশ। কি, আকাশ এই কাজ করছে? হ্যাঁ, কারণ ওনারা আকাশকে রেস্টুরেন্টের অনেক কথা শুনিয়েছে, তাই আকাশ ওনাদের চ্যালেঞ্জ করে, যার ফলে। এরপর বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় না আঙ্কেল আপনি এখানে এসে কোনো কিছু করতে পারবেন। কেন পারবো না? এখানের সবচেয়ে বড় বিজনেসম্যান যিনি আছে উনি রাজি থাকলে সব সম্ভব। তা তোমার সেই খ্যাত ছেলে যার জন্য আমার এত লস হয়েছে, সে বন্ধু এখন কোথায়? ও তো এখন অফিসে কাজ করছে।
কাজ করছে? কোথায় কাজ করছে? আঙ্কেল, ও বলতে চাইছে আকাশ এই বাংলাদেশে কাজ করছে, আর উনি আমাকে এখানে ঘুরতে নিয়ে এসেছেন। ইনি এখানে থাকে। তাই বলো? তা তোমার খ্যাত বন্ধুটাকেও নিয়ে আসতে। কখনো তো দেশের বাইরে তো দূরের কথা, কখনো কোনো জেলাতেও ঘুরতে পারিনি। দেখুন, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আকাশকে আপনি আর ইরা বারবার খ্যাত কেন বলছে? বলবো না তো কি করব? ওই ছেলেটা তো একটা খ্যাত ছেলে, কি আছে ওর? কিছু না, আমাদের কেনা শেষ। আর ক্যাশিয়ার সাহেব, ওনারা যা যা কিনতে চাই দিবেন, কোনো ডলার নেবেন না ওনাদের কাছ থেকে। এদিকে কেশিয়ার মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তাহলে চলি স্যার। এই শপিং মলটা দেখছেন না? এই শপিং মলটা ওই খ্যাতমার্কা ছেলের পক্ষ থেকে আপনাদের দিলাম। তাই ওর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য এই মলের সব কিছু ফ্রিতে দিলাম। এই কার্ডটা রাখুন। কেনাকাটা শেষ হলে এই কার্ড দেখালে কোনো ক্যাশিয়ারই টাকা নেবে না। তাহলে চলি আঙ্কেল, আসি। এদিকে ওরা চলে আসে। অন্যদিকে ওনারা কিছু বুঝতে পারছে না কি করবে না করবে, তাই ওনারা শপিং করে চলে আসে। এদিকে রবি বাড়িতে এসে আকাশকে সব কিছু বলে। এইদিকে 3 দিন কেটে যায়। আকাশ মোটামুটি সব কাজ প্রায় শেষ করে নিয়েছে। 2 দিন পর আকাশ চলে যাবে, তাই অফিসের বাকি কাজ শেষ করে। যারা আকাশের সাথে দেখা করতে এসেছে তারা দেখা করে চলে গেছে, কিন্তু ইরার বাবা এখনও দেখা করতে পারেনি। এদিকে আকাশ ইচ্ছে করে ইরার বাবার সাথে দেখা করতে চায়নি। পরের দিন আকাশ চলে আসে, রবিকে নিয়ে বাংলাদেশে চলে যাওয়ার ব্যবস্থা করে, কেননা এখানকার কাজ শেষ সেজন্য। অন্যদিকে সুমি আসতে পারবে না, কারণ ওদের কাজ পড়ে গিয়েছিল, সেজন্য সুমিকে সাথে করে আসতে পারবে না। এদিকে পরের দিন ইরার বাবা আকাশের অফিসে আসে। ওখানে আসে তাও ইরাকে নিয়ে। কাকে চাই আপনাদের? আমার এই কোম্পানির চেয়ারম্যান, ওনার সাথে দেখা করতে এসেছি। স্যার তো এখন অফিসে নেই, আপনাদের কি আজকে দেখা করার কথা? হ্যাঁ, এই দেখুন কার্ড। স্যার বর্তমান অফিসে নেই, কিছুক্ষণ পর উনি চলে যাবে অন্য আরেকটা দেশে। তাই আপনারা যদি বাড়িতে গিয়ে দেখা করতে পারেন তাহলে ভালো, নয়তো কিছু করার থাকবে না। দেখুন, এমন করে বলবেন না, ওনার সাথে তো দেখা করাটা জরুরি আমাদের। কিন্তু বাড়িতে তো দেখা করা নিষেধ। দেখুন, কিছু একটার ব্যবস্থা করেন। ওরা কথা বলছে, ওইদিকে তখন সুমি ওখানে চলে আসে। কি হয়েছে সিকিউরিটি? এরা কারা? ম্যাম, এরা তো স্যারের সাথে দেখা করতে এসেছে, কিন্তু স্যার তো নেই বাড়িতে। বাড়িতে তো স্যার কারোর সাথে দেখা করে না, আপনি তো তা জানেন। আচ্ছা, আমি দেখছি। আঙ্কেল, আপনি আমার সাথে আসুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন ম্যাম, আপনি স্যারের বন্ধু, তাই আপনার পরিচিত হলে নিয়ে যেতে পারেন, কোনো ব্যাপার না। তাহলে আমি ওনাদের নিয়ে যাই। এদিকে সুমি ইরা ও ইরার বাবাকে নিয়ে চলে যেতে থাকে আকাশদের বাড়িতে। এদিকে আকাশ অনেক আগেই বের হয়ে যায় রবিকে নিয়ে এয়ারপোর্টে। এদিকে সুমি সাথে থাকায় কোনো সিকিউরিটি ইরা ও ইরার বাবাকে চেক করেনি। ওরা ভেতরে ঢুকতে থাকে। ওয়াও, এটা বাড়ি না রাজপ্রাসাদ? এত বড় বাড়ি, তার উপর এত বড় মাঠ, এতগুলো হেলিকপ্টার। এইগুলো তো কিছুই না, চলুন ভেতরে যাই। সুমি ওনাদের ভেতরে নিয়ে গিয়ে সব কিছু দেখাতে থাকে। এদিকে সুমি আকাশের রুমে নিয়ে যেতে চাইছে ইরাকে নিয়ে। যাবে কি আমার সাথে উপরে? কিন্তু এরা? কিছু হবে না, আমি যতক্ষণ সাথে আছি ততক্ষণ এই লোকগুলো তোমাকে কিছুই বলবে না। সুমি ইরাকে নিয়ে আকাশের রুমে আসে, কিন্তু আকাশ তখন রুমে ছিল না। এরপর রুমের সাথে সুইমিং পুল, বাগান সব দিক দেখেও আকাশকে খুঁজে পেল না, তাই আকাশকে কল দেয়। আকাশ, কই তুই? আমি তো এয়ারপোর্টে, কিন্তু তুই কোথায়? আমি তো তোর রুমে, কিন্তু তুই আমাকে না বলে চলে গেলি। এই আমি তোকে গতকাল রাতেও তো কল দিলাম, তখনই তো তোকে বলেছি, এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলি? মনে ছিল না। আচ্ছা, সাবধানে যা। আচ্ছা, এই রুমের সব কিছু অনেক দামি, কিন্তু এই সামান্য একটা মূর্তি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে কেন? এই প্রশ্নটা আমি আকাশকে করেছিলাম, কিন্তু ও আমার প্রশ্নের উত্তর দেয়নি। ও বলেছে এই রুমের সব কিছু চাইতেও নাকি ওর মূর্তিটার দাম ওর কাছে অনেক বেশি।
আচ্ছা, আমি কি মূর্তিটা একবার হাতে নিয়ে দেখতে পারি? তা সম্ভব না। এই মূর্তিটা এখান থেকে চোখে রেনিটা না দেওয়া পর্যন্ত বের করা যাবে না। তাছাড়া আমি শুধু এইটুকুই জানি, এই সম্পদের চাইতো নাকি ওর কাছে এই মূর্তিটার দাম অনেক বেশি। কি এমন আছে এই মূর্তির মধ্যে? আচ্ছা, আমি কি এই মূর্তিটার কয়েকটা ছবি নিব? নাও। এদিকে সুমি কথা বলে এসে দেখে ইরা একটা মূর্তির দিকে তাকিয়ে আছে। এই মূর্তিটা ইরার খুব চেনা চেনা লাগছে, তাই সুমিকে প্রশ্ন করে। ইরা কয়েকটা ছবি উঠিয়ে নেয়। এরপর নিচে নামে ইরার আব্বুকে জানায় আকাশ চলে গেছে সকালের ফ্লাইটে। ওরা অনেক নিরাশ হয়ে এই দিনের ফ্লাইট ধরে বাংলাদেশে চলে আসে। এই দিকে ইরা শুধু ওই পুতুলটার কথাই ভাবতে থাকে, কেননা পুতুলটা ইরার অনেক চেনা চেনা লাগছে সেই জন্যে। এইদিকে আকাশও বাংলাদেশে চলে আসে। অন্যদিকে ইরা ও ওর আব্বু বাংলাদেশে চলে আসে। ইরা বাড়িতে এসে ওর ছোটকালের ছবির অ্যালবাম নিয়ে বসে, কেননা এই পুতুলটা ইরার চেনা চেনা লাগছিল, তাই এখন অ্যালবাম দেখছে। সবগুলো ছবি দেখে ইরা একটা ছবিতে আটকে যায়, কেননা ওই পুতুলটা ইরারই ছিল। ইরা ওই পুতুলটা ওর ছোটবেলার খেলার সাথী পারভেজ হোসেন আকাশকে দিয়েছিল। ইরা শুধুমাত্র ওকে পারভেজ হোসেন নামেই চেনে। ছবিটা দেখে ইরা কাঁদতে থাকে, কেননা নিজের ভালোবাসার মানুষটা আজকে প্রতিষ্ঠিত, কিন্তু ইরা তাকে খুঁজেও পাচ্ছে না। এদিকে পরের দিন ভার্সিটিতে ইরা রবির সাথে দেখা করে। রবি, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? আচ্ছা, তোর কাছে কি সুমির নাম্বার হবে? কেন? ওর নাম্বার দিয়ে তুই কি করবি? দরকার ছিল। ব্যাপারটা কি বলতো? আসলে আমি তোকে বলছিলাম না আমার ছোটবেলার ভালোবাসার কথা। আমার একটা জিনিস ওর কাছে আছে, আর ওর একটা জিনিস আমার কাছে আছে। হ্যাঁ বলেছিলি। গতকালকে ওই পুতুলটা আমি দেখেছি। কোথা দেখেছিস? আরে, আমরা যার সাথে দেখা করার জন্য আমেরিকায় গিয়েছি ওই বাড়িতে আমি আমার পুতুলটা দেখেছি। কোন পুতুল? এই দেখ। মোবাইল থেকে ছবি বের করে রবিকে দেখায়, সাথে ইরা ছোটবেলার পুতুলের ছবিটাও রবিকে দেখায়। তাই তো দেখছি, দুটো পুতুলই সেম, কিন্তু এই পুতুলটা তো আমি... কি বল না তাড়াতাড়ি। আচ্ছা, এখন তোকে আমি কিভাবে সাহায্য করতে পারি? তুই সুমির থেকে যে করেই হোক ওর একটা ছবি আমাকে সংগ্রহ করে দে প্লিজ। এইদিকে শাকিল বুঝতে পারছে না কি করবে, কেননা রবি ভালো করে বুঝতে পারছে ইরা কার কথা বলছে, কিন্তু রবি চুপ করে বসে আছে। কিরে বল। তুই আমাকে একটা দিন সময় দে, আমি তোকে ছবি পাঠাতে বলবো ওকে। তবে আমি জানি না তুই ছবি দেখে বিশ্বাস করতে পারবি কি না। কেন পারবো না? তা তুই পরেই দেখতে পাবি, এখন আমি যাই। এদিকে ইরা বাড়িতে চলে যায়। অন্যদিকে রবি চলে আসে আকাশের কাছে। আচ্ছা আকাশ, তুই তো বলেছিলি তোর ছোটবেলার মানুষটাকে খোঁজার জন্য এসেছিলি, কিন্তু তুই ওকে দেখলে চিনবি কি করে? তা হঠাৎ করে তুই এসব প্রশ্ন করছিস? আরে বল না। ওর শরীরে একটা চিহ্ন আছে, ওটা দেখলে। আচ্ছা, তুই হঠাৎ করে এই প্রশ্ন? না, এমনিতেই জিজ্ঞেস করছি। এদিকে সুমির নাম্বারটা রবি ইরাকে পাঠায়। ইরা নাম্বার পেয়ে সুমির সাথে যোগাযোগ করে। আমার একটা কথা রাখবে? কিন্তু কথা, আর এভাবে কাঁদছো কেন তুমি? ওই দিন আমি যে পুতুলটা দেখেছি, ওই পুতুলটা কার? কার আবার? আকাশের? ওর ছবি হবে কি তোমার কাছে? এটা কেমন কথা? আমরা যখন এতটা ক্লোজ তখন ছবি তো থাকবেই। দাঁড়াও, আমি তোমাকে ছবি দিচ্ছি। এদিকে ইরা মোবাইল হাতে নিয়ে বসে আছে ছবি দেখার জন্য। তখন কিছুক্ষণ পর মোবাইলে কয়েকটা ছবি আসে। ছবিগুলো আকাশের। আকাশ তখন দামি স্যুট পরা ছবিগুলো। এক একটা ছবি ছিল এক এক রকমের, কোনোটা প্লেনের সাথে, কোনোটা অফিসের সামনে, আবার কোনোটা গাড়ির সামনে। এরপর সুমি আরও একটা ছবি দেয়, যে ছবিটা ছিল বাংলাদেশের। ছবিটা দেখে ইরার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। তার সাথে ইরা চিৎকার দিয়ে ওঠে। এই হতে পারে না, কিছুতেই হতে পারে না। তখনই ইরার বাবা ইরার কাছে আসে। উনি এসে ইরাকে বলে, কি হতে পারে না ইরা? বাবা, আমি আকাশকে খুঁজে পেয়েছি। কোন আকাশ? আমার ছোটবেলার খেলার সাথী আকাশ, যাকে তুমি বের করে দিয়েছিলে ছোটবেলায় আমার জন্মদিনের দিন। কি বলছিস? এত বছর পর তাকে খুঁজে পেলে কি করে?
বাবা আমি তো ওর সামনে যেতেও পারবো না। কেন পারবি না যেতে? ইরার বাবার কথার উত্তরে ইরা চেঁচিয়ে বলে, কারণ আমার ছোটবেলার ভালোবাসার মানুষটাই হচ্ছে যাকে আমি বারবার খ্যাত বলে অপমান করেছি, সেই ছেলে। ইরার কথা শুনে ইরার বাবা কিছু বলছে না, শুধু বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। দেখ, ওর মতো একটা খ্যাত ছেলেকে তুই বিয়ে করিস না। বাবা আমি ওকে বিয়ে করতে চাইলেও ও তো আমাকে করবে না বিয়ে। কেন করবে না? কারণ ও কোনো সাধারণ ছেলে না। তুমি আমেরিকায় গিয়েছো যার সাথে দেখা করার জন্য, ওই খ্যাত ছেলেই হচ্ছে ওই আকাশ যার সাথে তুমি দেখা করার জন্য গিয়েছো। ইরার কথা শুনে ইরার বাবা অবাক হয়ে যায়, কেননা উনি আজও বিশ্বাস করতে পারছেন না এটাও কিভাবে সম্ভব। কেননা ওই ছেলে কি করে হতে পারে। এদিকে ইরা কল দেয় রবির কাছে। রবি, আকাশ কোথায়? ও তো একটু বের হয়েছে, কিন্তু কেন বলতো? আচ্ছা, তুই তো বলেছিলি ও এখানে এসেছিল শুধুমাত্র ওর ভালোবাসার মানুষটাকে খুঁজতে। তা ওই মেয়েটিকে কি খুঁজে পেয়েছে? এখনো পায়নি, তবে ও চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, আকাশকে কোথায় পাওয়া যাবে? ও তো শপিং মলে গিয়েছে। ঠিকানা দে। রবি ঠিকানা দিলে ইরা গাড়ি নিয়ে চলে আসে শপিং মলে। ওখানে এসে আকাশকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর ইরা আকাশকে খুঁজে পেয়ে যায়। এখানে ইরাকে দেখে আকাশ নিজেও চমকে ওঠে। এ কি, আপনি এখানে? কথাটা বলা মাত্র ইরা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। ইরার এমন আচরণে আকাশ অবাকই হয়। আপনি হঠাৎ করে এমন কেন করছেন? আমি তোমাকে ভালোবাসি আকাশ। এদিকে ইরার মুখে এমন কথা শুনে আকাশ একটু বেশি অবাক হয়। কেননা ইরা যেখানে সবসময় আকাশকে অপমান করে, সেখানে কিনা আজকে বুকে জড়িয়ে ভালোবাসি কথাটা বলছে। দেখুন, আপনি কি ঠিক আছেন? আমার তো মনে হচ্ছে আপনি ঠিক নেই। যেখানে আমাকে সারাদিন অপমান করেন, সেখানে কিনা এখন বলছেন ভালোবাসেন। সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি ভালো করেই জানি আপনি কেন এমন করছেন, যাতে করে আপনার বাবাকে পথে বসতে না হয়। কিন্তু এমনটা হচ্ছে না। আমি আপনার কথায় এতটুকুও খুশি না। তাই এখন পথ ছেড়ে দাঁড়ান, আমি চলে যাচ্ছি। ইরাকে কোনো রকম কথা না বলে আকাশ চলে আসে। এদিকে ইরা শুধু চোখের পানি ফেলছে, কারণ ইরার কিছুই করার নেই। কারণ ও আকাশের সাথে যা যা করেছে তা তো ক্ষমার যোগ্য না। এদিকে সবাই তাকিয়ে আছে। ইরা ওখান থেকেই বাড়িতে আসে, রুমে দরজা আটকিয়ে শুয়ে পড়ে। এদিকে ওই দিন আকাশ বাড়িতে আসে। রবি বলে, কি রে, তুই এইভাবে বসে কেন আছিস? এমনি, কিন্তু তুই আজকে হঠাৎ করে এত দামি দামি সব কিছু কিনেছিস, ব্যাপারটা কি বলতো? তেমন কিছু না। আজকে ইরা এসেছিল আমার কাছে কেন? আমাকে ভালোবাসার কথা বলতে। সত্যি? তাহলে তো ভালো। কোনো ভালো নেই। ও এসেছে আমার কাছে যাতে করে আমাকে ওর প্রেমের ফাঁদে ফেলে ওদের যা ক্ষতি হয়েছে তা যেন ফিরিয়ে নিতে পারে। আকাশ, এরা কিন্তু তোর পরিচয় জেনে গিয়েছে। কোন পরিচয়? তোর আমেরিকার পরিচয়টা। কি কি করে? সুমি বলে দিয়েছিল। এই সুমিকেও না? দোস্ত, ওকে অনেকদিন হলো দেখি না। তুই ওখানে এখানে আসতে বল। আচ্ছা, বলবো। আর ওই মেয়েটাকে বলে দিবি আমার সামনেও যেন না আসে। আচ্ছা, বলবো আমি। এইদিকে আকাশ রেডি হয়ে বেরিয়ে যায়। অন্যদিকে ইরা সারাক্ষণ আকাশকে ফলো করতে থাকে। আকাশ কোথায় যায় না যায়, কিন্তু আকাশ সব কিছু দেখেও না দেখার ভান করে থাকে। কেননা আকাশ ভালো করে বুঝতে পেরেছে ইরা কেন এমন করছে। এদিকে যতই দিন যাচ্ছে ইরাদের কাছ থেকে ওদের সব কিছুই হারাচ্ছে। এতে করে ইরাদের কাছে ওদের বাড়িটা ছাড়া আর কোনো কিছুই নেই। বাবা কেন এমন হলো? যাকে ভালোবাসতাম ছোটকাল থেকে সে আমাকে ফিরিয়ে দিয়েছে। কি করবি বল? ওকে তো আমরা কম অপমান করিনি। ও তো ভেবে নিয়েছে আমাদের এই অবস্থা থেকে বাঁচতে তুই ওকে প্রেমের ফাঁদে ফেলছিস। কিন্তু বাবা ওকে আমি যে করেই হোক আমার করেই নিব। এদিকে রবি আকাশ চলে আসে এয়ারপোর্টে, কেননা আজকে সুমি আসবে সেই জন্যে। সুমি চলে আসে। ওরা দুজন সুমিকে নিয়ে গিয়ে বাড়িতে বসায়। এই ইরা আসনি? ইরা কেন আসবে এখানে? কি বলছিস? তাহলে ও তোর কেন ছবি চাইবে? মানে? এরপর সুমি সব কথা বলে। সুমির সব কথা শুনে আকাশ বলে, ওই মেয়েটার কথা বলিস না। যখন দেখছে নিজেদের কিছু বাঁচাতে পারছে না, তখন আমার কাছে এসে প্রেমের নাটক করবে যাতে করে এদের এইসব কিছু হারাতে না হয়। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু মানে? ও, আমি তো রুমে নিয়ে গিয়েছিলাম
তখনও তোর রুমটায় একটা পুতুল দেখে, যে পুতুলটা তুই অনেক যত্ন করে রেখেছিস। ইরা বলছিল ওর নাকি ওই পুতুলটা খুব চেনা চেনা লাগছে। এই পুতুল ও মেয়েটা আগে কোথায় দেখবে? তা আমি কি করে বলবো? এখন রেস্টুরেন্ট দেখে গাড়ি থামা, আমার খুব ক্ষুধা লেগেছে। আরে আগে বলবেন না? আকাশ, তাড়াতাড়ি করে গাড়িটা রেস্টুরেন্টের দিকে নিয়ে যা। ওরা তিনজনে ভেতরে ঢুকে যায়। ওখানে তখন রকিও ছিল। রকি ওদের দেখে এগিয়ে আসে। কিরে তুই এখানে? কেন, আমি কি রেস্টুরেন্টে আসতে পারি না? তোর মতো খ্যাত ছেলে এখানে আসতে পারিস না। কথাটা বলা মাত্রই আকাশ আগে রকিকে একটা ঘুষি দেয়। এতে করে রকির মুখ ফেটে রক্ত বের হতে থাকে, সাথে পেছনে থাকা টেবিলটাও ভেঙে যায়। এরপর রকির বাকি বন্ধুগুলো আসে। আকাশ ওদেরকে মেরে ওখানে শুইয়ে দেয়। ওদের মারার জন্য রেস্টুরেন্টে অনেক কিছুর ক্ষতি হয়। এদিকে সিকিউরিটি এসে বলে, দেখুন, আপনি এখানে মারামারি করে আমাদের 15 লক্ষ টাকার জিনিস নষ্ট করেছেন, তাই আপনি ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে যাবেন, নয়তো আমরা পুলিশকে কল দিব। ওদের কাছে ক্ষতিপূরণ না পর্যন্ত আমরা থানায় আটকে রাখবে। ওদের কাছে ক্ষতিপূরণ না পর্যন্ত আপনাকে থানায় আটকে রাখবে, তাই ভেবে দেখুন কি করবেন। ওদের কথা শুনে আকাশ একটা ক্রেডিট কার্ড বের করে সিকিউরিটির হাতে দেয়। নিন, 15 লক্ষ টাকা এই কার্ড থেকে রেখে দিন। সিকিউরিটি কার্ড নিয়ে চলে আসে। ম্যানেজারকে দিলে ম্যানেজার 15 লক্ষ টাকা একটা কার্ড থেকে রেখে দেয়। কার্ড এনে আকাশের হাতে দেয়। কার্ড পেয়ে আকাশ ওখান থেকে চলে আসে। ওখান থেকে বের হয়ে শাকিলের বাড়িতে না গিয়ে আকাশ সুমিকে নিয়ে চলে আসে হোটেলে। রবিকে ওর বাড়িতে নামিয়ে দেয়, কেননা আকাশ এখানে অল্প কয়েকদিন থাকবে, তাই হোটেলেই চলে আসে। এইদিকে ইরা বারবার আকাশের সাথে দেখা করতে চাইছে, কিন্তু তাও পারছে না। এভাবে 7 সপ্তাহ কেটে যায়। ইরা এখনও হাল ছেড়ে দেয়নি। এদিকে সুমি চলে যায় রবির সাথে দেখা করার জন্য, কেননা সুমি ভালো করে আন্দাজ করতে পেরেছে, সেটার জন্য চলে আসে। এদিকে আকাশ একটা কাজে চলে আসে পার্কে, কেননা একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। তাই আকাশ ওই লোকটার কথা শুনতে ওখানে আসে, কিন্তু ওখানে এসে দেখে ইরা বসে আছে। এ কি, আপনি এখানে? আমি আপনাকে ডেকেছি এখানে। তো কি জন্য? আপনাদের বিজনেস বাঁচানোর জন্য? না, তাহলে? যে কারণে তুমি বাংলাদেশে এসেছো আর আমি এতটা বছর যার জন্য অপেক্ষা করেছি। আমি বাংলাদেশে কেন এসেছি তা আপনি কি করে জানেন? আমি আরো অনেক কিছু জানি, সাথে সাথে অনেক কিছু আপনাকে দেখাতে এসেছি। যেমন? চলুন আমার সাথে। ইরা আকাশের হাত ধরে নিয়ে যায় ওয়াশরুমে। এখানে আনতে আকাশ কিছুটা অবাক হয়। এখানে কেন? ওই চিহ্নটা তো সবার সামনে দেখাতে পারি না, তাই এখানে নিয়ে আসলাম। তাই তুমি নিজের হাতে চেক করো। কিছু বুঝতে পারছে না আকাশ, তাই আবারও জিজ্ঞেস করে। আমি না কিছুই বুঝতে পারছি না। তখন ইরা ওর মোবাইল থেকে ওই পুতুলটার ছবি বের করে দেখায়। যদি এই পুতুলের মালিককে তোমার খুঁজে বের করতে হয়, তাহলে তোমার দেওয়া চিহ্ন তুমি নিজেই বের করে দেখে নাও। এইদিকে ইরা কথা শুনে আকাশ অনেক অবাক হয়, কেননা এইসব কথা শুনে আকাশ কি করবে বুঝতে পারছে না, কেননা ইরা তখন অনেক ছোট ছিল। এখন কি সে চিহ্ন পাওয়া যাবে? যাবে, কারণ ডক্টর বলেছিল ওই চিহ্ন কখনো যাবে না। তাই নিজের হাতে চেক করে নাও। তাই কি এখন? তাই করতে পারো, কারণ চিহ্ন থাকলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। তাই তুমি চেক করো। এরপর আকাশ চেক করে চিহ্নটা দেখে আকাশ ইরাকে জড়িয়ে ধরে। ইরাও আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। ওরা একজন আরেকজনকে ধরে রাখে অনেকক্ষণ ধরে। এখন বন্ধুরা, তোমরা আবার জানতে চেয়েও না কি চিহ্ন ছিল ওটা আর কোথায় ছিল, কেননা সব কথা সবার মাঝে শেয়ার করা যায় না, তাই আপনাদের মাঝেও শেয়ার করতে পারলাম না। আমি বাহিরে অপেক্ষা করছি, তুমি রেডি হয়ে বের হয়ে আসো। আমার 5 মিনিট লাগবে। আকাশ বাইরে অপেক্ষা করে, সাথে রবিও সুমিকে কল দিয়ে জানিয়ে দেয় এই কথাটা। ওইদিকে ওরা তো খবরটা শুনে অনেক খুশি হয়, কেননা অনেক প্রতীক্ষার পর আকাশ ওর ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছে। ইরা বের হয়ে আসলে আকাশ আবারও খুশিতে ইরাকে জড়িয়ে ধরে। এতদিন কেন বলনি তুমি আমার ইরা? আমি তো তোমাকে কত বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি তো কিছুতেই বুঝলে না। আমি এই শহরে এসে তোমাকে প্রতিনিয়ত খুঁজে বেরিয়েছি, তোমাদের আগের বাড়িতে গিয়েছি। এরপর অনেক খোঁজ নেওয়ার পর আমি জানতে পারি
তুমি এখানে থাকো। আর এই ভার্সিটিতে অনেক খোঁজ নিয়েছি, প্রতিটা মেয়েকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো মিল পাইনি। শুধু তুমি বাকি ছিলে, কিন্তু তুমি তো আমার সাথে কথাই বলতে না। আমি খ্যাত বলে। কি করব বাবা, তোমাকে বের করে দেওয়ার পর থেকে আমি গরিবদের সহ্য করতে পারতাম না। কেননা তুমি গরিব বলে আমি তোমাকে হারিয়েছি, তাই তো। এখন আমি এসে গিয়েছি, এখন আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমিও তোমার কাছে থাকবো আজকে থেকে, কোথাও হারাতে দিব না তোমাকে। বিয়েই তো হলো না এখনো। তাতে কি, আমি কোথাও যাব না তোমাকে ছাড়া। এইদিকে আকাশ ইরাকে নিয়ে আসে হোটেলে। ওখানে আগে থেকেই সুমি ও রবি উপস্থিত ছিল। ওরা যাওয়াতে সুমি ও শাকিল অনেক খুশি হয়। যাক ইরা, এত বছর অপেক্ষা করার পর তুই ফিরে পেলি আকাশকে। কিন্তু একটা কথা বল ইরা, তুই তো ওর কাছে পুতুল দেখে চিনেছিলি, কিন্তু আকাশ তুই কি করে শির হলে? ওই হলো তোর ছোটবেলার সাথে। বলে দিব কি কি দেখে চিনলাম? এই একদম না। ঠিক আছে, বলবো না। আচ্ছা আকাশ, তুই যে কাজে এসেছিস তা তো পেয়ে গেলি, এবার তাহলে আমেরিকায় চলে আয় ইরাকে নিয়ে। আসবো। এই দেশ থেকে বিয়ে করে তারপর আমরা আমেরিকায় আসবো। তাহলে আমি চলে যাব কাল, তুই আরও 5 দিন পর না হয় আসিস। তুমি চলে গেলে আমার কি হবে? তা আমি কি করে বলবো? তুমি না বললে আর কে বলবে? আমি বুঝতে পারছি। রবি, তুই আমার সাথে যেতে পারবি আমেরিকায়? ওখানে গিয়ে না হয় সুমির সাথে তোর বিয়ে দিব, কারণ এখানে তো সুমি বিয়ে করতে পারবে না, তাই ওই দেশে করতে হবে। কিন্তু আমার জন্য কোনো সমস্যা হবে না। সত্যি বলছিস? হ্যাঁ। তাহলে সুমি, তুই আমেরিকায় গিয়ে তোর আব্বুকে বল, আর আমি তো আছি, না মানতে চাইলে টেনশন নিবি না, ঠিক আছে? ঠিক আছে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে চলে আসে ইরাদের বাড়িতে। কেননা আকাশ চাইলে ইরাকে নিয়ে চলে যেতে পারত, কিন্তু আকাশ তা চায় না। সেজন্য ইরাকে নিয়ে ওর আব্বুর কাছে আসে। আব্বু ও আকাশ, আমার ছোটবেলার ভালোবাসা। ইরার কথায় উনি পেছনে ফিরে তাকায়। আকাশ, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে অনেক অপমান করেছি, আমাকে মাফ করে দাও। এরকমভাবে বলবেন না। আমি আপনার সব কিছু আগের মতো করে দিব, আপনাকে আর কষ্ট করতে হবে না। আমরা এই দেশে বিয়ে করব। বিয়ের পর আমি ইরাকে আমেরিকায় নিয়ে যাব। আচ্ছা, নিয়ে যেও, আমার কোনো আপত্তি নেই। এদিকে সুমি চলে যায় আমেরিকায়। অন্যদিকে আকাশ রবির মায়ের সাথে কথা বলে, কেননা ওনাকে সবটা বুঝিয়ে বলে। উনি সবটা বুঝে রাজি হয়ে যায়। এইদিকে 3 দিন পর আকাশ ও ইরার বিয়ে ঠিক করে। বিয়েটা এত বড় করে করেনি, কারণ এখানে শুধুমাত্র ইরার আব্বু ওনার বিজনেসের লোকজন আর আকাশ এখানে দাওয়াত দিয়েছে এই দেশে থাকা ওর রেস্টুরেন্টে এর লোকজনকে। এইখানে যা কিছু রান্না হয়েছে তার সব কিছু আকাশের ওই হোটেল থেকে থেকে আনা হয়েছে। বাকিগুলো সব কিছু আকাশ নিজেই ঠিক করে। এদিকে কাজী বিয়ের কাজ শুরু করে। ওই দিন রাতে ওদের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর ওদের প্রথম ফুলসজ্জার আয়োজন করা হলো হোটেলে। ওই দিন রাতে আমি ভাবতেও পারিনি কখনো যে তোমাকে ফিরে পাবো। আমি যদি ওই দিন পুতুলটা না দেখতাম তাহলে তো আমাদের দেখাই হতো না। আর তুমি এমন জায়গায় চিহ্ন দিলে। চিন্তা করো না, আজকে না হয় বাকি জায়গায় আরেকটা দিব। যাও দুষ্টু, তোমার মুখে দেখি কিছুই আটকায় না। আটকানাই দেখেই তো তোমাকে ফিরে পেলাম। ঠিক তাই। তাহলে আজকে হয়ে যাক T20 খেলা। আজকে না কাল, আব্বুকে বলবো, বাট বল এনে দিতে। তবে রে, আমার সাথে ফাইজলামো। এইদিকে ওদের খুনসুটির মধ্যেই রাত কেটে গেল। পরের দিন ইরা তৈরি হতে থাকে। আকাশ ইরাকে দেখতে থাকে। আকাশ রেডি হয়ে নেয়। ওয়েটার খাবার দিয়ে গেলে ওরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে, কেননা আজকে ওরা আমেরিকায় ফিরে যাবে। তাই ওরা সব কিছু গুছিয়ে নেয়। ইরা ওর বাবার থেকে বিদায় নেয়, যদিও বিদায় দেওয়ার আগে অনেক কেঁদেছিল। এই দিকে রবি ওর বাবা মাকে নিয়ে চলল। তখন ইরা বলে ওঠে, আব্বু তুমি এই বিজনেস ছেড়ে দিয়ে আমাদের সাথে আসো। তা কি করে হয়? কেন হয় না? এখানে একা তোমার দেখাশোনা করবে কে? ওখানে তো আমি থাকবো, চলো না আব্বু। ইরা যখন এত করে বলছে তখন চলুন আমাদের সাথে। ইরা ও আকাশের কথা ইরার বাবা রাজি হয়ে যায়। এই দিন ওনারা সবাই এয়ারপোর্টে থেকে চলে আসে। ওখান থেকে রবি চলে যায় ওর বাবা মাকে নিয়ে সুমিদের বাড়িতে, আর আকাশ চলে আসে ইরা ও ওর বাবাকে নিয়ে ওদের বাড়িতে। বাড়িতে এসে ওরা রাতে
রওনা দেয় সুমিদের বাড়িতে, কেননা ওদের বিয়ে রাতেই দিয়ে দিবে। এদিকে রাতের বেলায় সুমি ও রবির বিয়ে হয়ে গেল। সুমি ও রবি, তোরা তাহলে নতুন জীবন শুরু কর। আমিও ইরাকে নিয়ে চললাম। আজ রাত থেকে পরের দিন যেতে তো পারবি। তোরা তো দুজনে দরজা আটকিয়ে না থাক। আমার আর ইরা আজকে ফার্স্ট নাইট, তাই এই রাতটা মিস করতে পারবো না। তোরা থাক, আমরা দুজন গেলাম। কি বলো ইরা তুমি? আকাশের কথা ইরা লজ্জা পায়। রাতের দিকে ওরা বাড়িতে চলে আসে। তখন রাত 11টা। ইরার বাবা ওনার রুমে চলে যায়, আর ইরা রুমে এসে দেখে রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে। এইসব কখন হলো? যখন আমরা ছিলাম না, তাহলে ম্যাডাম আজকে এই খ্যাত ছেলের সাথেই তোমাকে থাকতে হচ্ছে। আজ রাত কেন, প্রতিটা রাতই থাকবো। বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরে ভালোবাসার স্পর্শে চলে যায়।